সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। করোনার এই মহামারীকালে দেশ ও দেশের বাইরে বসে যারা আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করছেন, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ জানাচ্ছি স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন এপিসোড এবং বিগত পর্বগুলিতে আপনারা আমাদের সাথে ছিলেন। আপনারা দিয়েছেন আমাদেরকে ব্যাপক উদ্দীপনা, বলেছেন আপনাদের মনের কথাগুলি এবং জানিয়েছেন আপনাদের ভালোবাসার কথাগুলি এবং জানতে চেয়েছেন বিভিন্ন ইস্যু, বিভিন্ন টপিকস। তারই অনুভূতি কথা নিয়ে এবং ভালোবাসার কথাগুলি নিয়ে আমরা আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি এবং আমাদের প্রোগ্রামটি আপনারা আগে থেকেই জানেন। এই প্রোগ্রামের নামকরণ করা হয়েছিল বিভাগ, দি পারসেপশন, এবং এই টক শোর মাধ্যমে আমরা সমাজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরব এবং আমাদের সাথে থাকবেন একজন এক্সপার্ট অথবা একজন গবেষক বা সমাজের বিভিন্ন স্তরের দক্ষ গুণীজন। তারই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর এস.এম. শহীদুল ইসলাম, Public Health, Nutrition, Occupational Health and Safety Specialist, Divisional Manager, SMEC International Private Limited. আজ তিনি আমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার অংশগ্রহণ করার জন্য এসেছেন, যা হচ্ছে COVID-19 and the second wave, spotlight on Bangladesh। এবং আপনারা এই প্রোগ্রামটি সরাসরি উপভোগ করছেন ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। And if you have any kind of question, feel free ask your question in our related topic and our expert will answer that question. So আসুন আমরা আমাদের আজকের অতিথি ডক্টর এস.এম. শহীদুল ইসলামের সাথে আলোচনায় অংশগ্রহণ করি। ডক্টর শহীদুল ইসলাম, প্রথমেই জানতে চাইব করোনার এই মহামারীকালে আপনি কেমন আছেন এবং এই সময় আপনি কিভাবে অতিবাহিত করছেন? ধন্যবাদ শাহরিয়ার পারভেজ। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত ভালো আছি। আর যদি বলি সময় অতিবাহিত, করোনার সাথেই আসলে বসবাস, করোনার সাথেই সময়টা কেটে যাচ্ছে। জি, আসলে আমরা সবাই এখন একটি মহামারীর সময় অতিবাহিত করছি। সো আপনি একজন ডক্টর, অবশ্যই আপনি ব্যস্ততম দিনগুলি কাটাচ্ছেন এবং আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আপনাকে জানাচ্ছি স্বাগত এবং ধন্যবাদ। আমরা বর্তমানে বিভিন্ন পত্র পত্রিকায় লক্ষ্য করছি যে বাংলাদেশে এখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ অথবা সেকেন্ড ওয়েভ চলছে। আপনি কি এর সাথে একমত পোষণ করছেন? যদি তাই হয় তাহলে এই দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ সামাল দিতে আমাদের কি করণীয়? আসলে সেকেন্ড ওয়েভ আমরা কিভাবে বলবো, যখন দেখবো যে আমাদের ইনফেকশন রেটটা একটা পর্যায়ে যখন কমে আসে, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, একটা ওয়েভ শেষ হয়ে গিয়েছে। তারপর যখন আবার আরেকটা ইনসিডেন্স রেটটা যখন আবার বেড়ে যায়, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, আবার এটা সেকেন্ড ওয়েভে এসছে। সো আমাদের কিন্তু বাংলাদেশে যেটা ঘটেছে, আমি কিন্তু 10% নিচে নামতে দেখিনি ইনফেকশন রেট। এখন আসলে সেকেন্ড ওয়েভের কথাটা বলা হচ্ছে এই কারণেই যে যেহেতু উইন্টার চলে আসছে এবং উইন্টারের সাথে একটা ভালো একটা রিলেশন আছে কোভিড-19 ভাইরাসে, সেজন্য কিন্তু এটা একটা ইন্টার রিলেশন থাকার কারণেই এখন সেকেন্ড ওয়েভের সাথে এটাকে মার্চ করা হচ্ছে। বাট প্রকৃতপক্ষে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু ফার্স্ট ওয়েভ থেকেও কিন্তু আলটিমেটলি বের হতে পারে না। কিন্তু আমরা যখন আমাদের ডেমোগ্রাফিক যে সার্কুলেশনটা, সেটা যখন আমরা দেখবো, সাথে আমাদের সারাউন্ডিংস এর কথা যখন আমরা চিন্তা করবো এবং আমাদের সাথে সাথে যে সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলো আছে, সেগুলো যখন সবগুলো একসাথে হয়ে গেছে, তখন একসাথে হয়ে আলটিমেটলি আমরা এখন সেকেন্ড ওয়েভ নামকরণ করেছি, যে এটা যে করোনার একটা দ্বিতীয় ঢেউ। তা আমাদের বাংলাদেশে কিন্তু প্রথম কিন্তু প্রকাশ পায় মার্চে,
হ্যাঁ, সো মার্চ কিন্তু আলটিমেটলি তখন কিন্তু উইন্টারের একদমই শেষ, মানে বলা যায় উইন্টার নাই এবং সামার শুরু হয়ে যায়। তখন থেকে কিন্তু আমাদের বাংলাদেশে তখন থেকে শুরু হলো এবং আলটিমেটলি এটা মে জুনে গিয়ে এটা বেশ ভালো একটা পিক লেভেলে গেল। তারপর এটা আস্তে 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 কিছুটা ডিক্লাইন করেছে। সো ডিক্লাইন করাটা কিন্তু ওই ধরনের কিন্তু ডিক্লাইন হয় নাই যে আমরা আশ্বস্ত হয়ে যাব যে আসলে আমাদের আমরা করোনা ভাইরাস থেকে বা কোভিড থেকে আমরা মুক্ত হয়ে গেছি, ওই ধরনের কিন্তু ডিক্লাইন হয় না। সুতরাং ওই ধরনের ডিক্লাইন না হয়ে হয়তো কিছুটা ইনফেকশনের যে রেটটা সেটা কমে গিয়েছিল, কিন্তু এখন কিন্তু এই ইনফেকশনের রেটটা আবারও কিন্তু আস্তে 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 ঊর্ধ্বমুখী। এবং আমি বলেছি যে আমাদের যে সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলো এবং আমাদের এনভায়রনমেন্টাল যে সমস্ত ফ্যাক্টর গুলো সেগুলোকে যখন আমরা একসাথে করব তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা সেকেন্ড ওয়েভে বা দ্বিতীয় ঢেউতে আমরা এসেছি। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে দ্বিতীয় ঢেউতে যদি আমরা এসেই থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এই ধরনের একটা প্রশ্ন ছিল মেবি। এখন প্রথম থেকেই আমি একটা কথাই বারবার বলে আসছি বিভিন্ন ভাবে, আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে বলছি, সেটা হচ্ছে যে আসলে এই বিষয়টাতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের সচেতনতা তৈরি। আর সচেতনতা আসলে আমরা কেউই কিন্তু মানে জোর করে করাতে পারবো না, এটা সবার নিজের মধ্য থেকে আসতে হবে, তাই না? সো এই সচেতনতাটা যদি না আসে তাহলে কিন্তু আমরা আলটিমেটলি এই জিনিসটা থেকে কিন্তু আমরা বের হতে পারবো না। আর এই ব্যাপারটা এরকম না যে আজকে এটা আছে দুদিন পরে এটা নাই হয়ে যাবে, জিনিসটা কিন্তু এরকম না। সো আমাদের এটার সাথে আমাদের এটার এগেইনস্টে আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে এবং বাঁচার জন্য আমাদের অবশ্যই কিছু প্রিকশন গুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে। আমরা যদি সেই সমস্ত প্রিকশন গুলো মেনটেন করে চলতে পারি তাহলে হয়তো আমরা সুস্থ থাকতে পারবো অথবা এই কোভিড ভাইরাস থেকে আমরা একটু রক্ষা পেতে পারবো। জি, আমরা আপনার বিশ্লেষণ শুনছি। আপনি কি মনে করেন যে করোনার এই সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে প্রথমকার মতো এত আগ্রহ নেই? যদি তা না হয়ে থাকে তাহলে এই আগ্রহ কিভাবে আমরা বাড়াতে পারি বলে আপনি মনে করছেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে দেখেন, আমি যদি এখন যদি আমি বলি রাস্তাঘাটের কথা, আমি যদি একদম ফ্ল্যাশব্যাকে চলে যাই, আমি লকডাউনের কথা যদি চলে যাই, সেটা যদি আমি একদম এপ্রিলে অথবা মেতে আমি যে জিনিসটা দেখেছিলাম, কি দেখেছিলাম আমরা যে মেতে অথবা জুনে আমরা ধীরে ধীরে দেখেছি প্রথমে সিঙ্গেল সংখ্যায় ছিল, দেন ডাবল হলো, দেন 3টা হলো, দেন 4টা হলো, এভাবে, তাই না? আমি একটা জিনিস যেটা দেখলাম যে যত বেশি স্প্রেড বাড়া হলো, মানে যত বেশি বাড়তে থাকলো, লোকজন ঘর থেকে বাইরে বের হয়ে যেতে বাধ্য হলো। আসলে বাধ্য হলোই, কারণ তাদেরও তো কিছু করে খেতে হবে, যারা কাজ করে তাদেরকে তো কাজ ছাড়া তো তারা থাকতে পারবে না। সুতরাং সবকিছু কিন্তু একটা অস্থিরতার মধ্যে পড়ে গিয়েছিল, এই জন্য লোকজন বের হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি আসলে এই বের হওয়াটা যদি আমরা মানে প্রিকশন যেটাকে আমি বলি, আমি আসলে একজন হেলথ সেফটি একজন এক্সপার্ট হিসেবে এই কথাটা আমার বারবার চলে আসে যে হাইয়েস্ট প্রিকশন, সর্বোচ্চ যে প্রিকশনটা আমাকে নিতে হবে, সেই সর্বোচ্চ প্রিকশনটা কি আমরা আসলে বাস্তবায়ন করতে পেরেছি? আপনি যদি এখন রাস্তাঘাটে দেখেন, সরকার মাস্ক পরাতেও কিন্তু আইন করেছে যে মাস্ক না পরলে একটা জরিমানা করবে। এত কিছু করার পরেও আমাদের নিজেদের মধ্য থেকে যদি আমাদের সেই সচেতনতাটা তৈরি না হয়, আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে কিন্তু আসলে আমাদেরকে অনেক বাধ্য করা হলেও কিন্তু আসলে এটা সেইভাবে সেই অবস্থায় কিন্তু নিয়ে যাওয়া সম্ভব না। তা আমি এখন যে অবস্থা, এখনকার অবস্থায় বলবো আসলে মানুষ আসলেই মানে সচেতন তেমন একটা না। এটা আসলেই সত্যি কথা, এটা আসলেই মানতে হবে। এবং এটা আমি শুধুমাত্র আমি কোনো ক্লাসিফিকেশন করবো না যে যারা শিক্ষিত তারা করছেন বা যারা শিক্ষিত না তারা করছেন না, ব্যাপারটা তা না। শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত যতগুলোই আমি ক্লাসিফিকেশন করি না কেন, সবার মধ্যেই এক ধরনের কেমন একটা মানে একটু বলবো যে সচেতনতার একটু অভাব রয়েছে। যারা সচেতন তারা অনেকটাই সচেতন রয়েছেন, কিন্তু ম্যাক্সিমামের মধ্যেই কিন্তু এক ধরনের একটা বোর্ডনেস কাজ করছে। কিন্তু আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে এখানে বোর্ডনেস কাজ করলে কিন্তু চলবে না। এটা বোর্ডনেস কাজ করা মানে হচ্ছে আমার কমিউনিটি লেভেলে এটা আরো বেশি এমনিতেই এখন ক্লাস্টার অবস্থায় আছে, সো এই ক্লাস্টারটা আরো বেশি স্প্রেড আউট হয়ে যাবে। সো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে অবশ্যই আমার আগে হাইয়েস্ট প্রিকশন আমাকে নিতেই হবে এবং আমাকে অবশ্যই সচেতন হতে হবে। জি,
অতএব আপনি এখানে বলতে যাচ্ছেন যে সচেতনতা আমাদের জন্য একান্তভাবে দরকার এই সময়। আহ, উম, আমরা সবাই মোটামুটি জানি যে সারা বিশ্বে কোভিড-19 এর টিকা নিয়ে অনেক কৌতূহল চলছে। আপনি কি মনে করেন কোভিড-19 এর টিকা বের হলে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে? যদি তা না হয় তাহলে এখানে কি আমরা একটি সোসাইটাল ডিসক্রিমিনেশন বা সামাজিক বিভেদ লক্ষ্য করব? আপনি কি মনে করছেন? প্রথমে আসলে বলছে যে ভ্যাকসিনের যে ব্যাপারটা, ভ্যাকসিন নিয়ে তো অনেক কথাই হচ্ছে। অনেকে বলছে যে আমরা প্রায় 90%, কেউ বলছে 94%, কেউ 95% পর্যন্ত বলছে যে তাদের ভ্যাকসিন আসলে কার্যকরী। দেখেন, কোভিড সম্পর্কিত আমরা কিন্তু 1 বছর আগেও কিন্তু কিছুই জানতাম না। হ্যাঁ, কোভিডটা যখন আসলো, আসার পরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সিডিসি সবাই কিন্তু উঠে পড়ে লাগলো এটার জন্য, এটার কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, কিভাবে কিভাবে সে স্প্রেড করে, কিভাবে ইনকিউবেশন পিরিয়ডটা তার কি কি রিস্ক ফ্যাক্টর আছে, তার কি কি ম্যারিটস ডিমেরিটস কি, আলটিমেটলি আমাদের শরীরের মধ্যে কি ধরনের প্যাথোজেনিসিটি তৈরি করে, সবকিছু কিন্তু আলটিমেটলি এই রোগটা আসার পরে কিন্তু এগুলো নিয়ে রিসার্চ হয়েছে। সো দিনকে দিন আমরা কিন্তু প্রায় নতুন নতুন করে আমরা কিন্তু অনেক তথ্যই জানতে পারছি। তা আমরা জানি যে সমস্ত যে কোনো প্যান্ডেমিক ডিজিজ যখন হয়, একটা প্যান্ডেমিক যখন হয়ে যায় তখন সেটা মহামারী হয়, এবং মহামারী হলেই তখন আলটিমেটলি সেই মহামারীটাকে ঠেকানোর জন্য আমাদের একটা তোড়জোড় থাকে, এবং এটা থাকবেই, থাকাটা স্বাভাবিক। এখন এই মহামারীর মধ্যে কিন্তু আমাদের মডার্ন মহামারী যদি বলি, একদম মডার্ন প্যান্ডেমিকের মধ্যে কিন্তু কোভিড-19 একটা। এখন এই কোভিড এর মধ্যে কিন্তু আগেও কিন্তু সার্স 1 ছিল, মার্স ছিল, ইবোলা ছিল। সো আমাদের সেগুলো কিন্তু ভুলে গেলেও চলবে না। তা আমাদের কিন্তু এই জিনিসটা এখন নতুন একটা সংকলন বলবো, সেটা হচ্ছে কোভিড-19। এখন এই কোভিড-19 নিয়ে ভ্যাকসিনের অনেক কথাবার্তা চলছে। ডেফিনেটলি ভ্যাকসিন হয়তো তৈরি করা সম্ভব হবে, কিন্তু আমরা কি এটা জানি যে প্রতিনিয়ত কোভিড কিন্তু তার রূপ চেঞ্জ করছে। আমি যখন একটা ভ্যাকসিন তৈরি করব, যে একটা আমি যদি একেবারে নর্মাল করে বলি যে একটা বিল্ডিং এর কথা, এই বিল্ডিং এর মধ্যে আমরা অনেকগুলো ইট সাজাই, তখন সেগুলোকে আমরা বলি ব্লক। তা আমরা এই ব্লক সাজিয়ে তারপর আমরা বিল্ডিংটাকে বানাই। সেম জিনিস একটা কোভিড এর ক্যারেক্টারিস্টিক্স কি থাকতে পারে, তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যে এই ধরনের ব্লক দিয়ে সে তৈরি, একটা জেনেটিক ব্লক নিয়ে তাকে তৈরি করা হয়। এখন আমি যখন ভ্যাকসিনটা তৈরি করব, আমি ভ্যাকসিনের কাজটা কি আসলে আমরা এটা কিন্তু অনেকেই বুঝি না যে ভ্যাকসিন থাকা মানেটা কি। আসলে ভ্যাকসিনটা হচ্ছে যে আমার শরীরে আমি অ্যান্টিবডিটা ঢুকাই দিলাম, আমার যে কোনো একটা জিনিস যদি খারাপ কোনো কিছু হয়, সেটা হচ্ছে অ্যান্টিজেন এসে অ্যান্টিবডিকে তখন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে একটা মানে কি বলবো রিয়াকশন হয়, এবং আলটিমেটলি এটার প্রভাবটা পড়ে। তো আমার শরীরে যদি আগে থেকে জিনিসটা দেয়া থাকে, তখন কোনো কারণে ওই ভাইরাসটা বা ব্যাকটেরিয়া, আমি যেগুলো এখন ভাইরাস নিয়েই বলবো, ভাইরাসটা যখন আমার শরীরে ঢুকবে, সাথে সাথে ওইটার এগেনস্টে কিন্তু তখন কাজ করতে পারবে, এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা রিয়াকশন হয়ে আলটিমেটলি আমার শরীরে কোনো ক্ষতি করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এটাই। কিন্তু যখন আমার এই কোভিড ভাইরাসটা প্রতিনিয়ত তার জেনেটিক ব্লকটা চেঞ্জ করছে, প্রতিনিয়ত সে মিউটেশন করে যাচ্ছে, তখন কিন্তু আসলে এক্সাক্ট ভ্যাকসিনটা কিন্তু পাওয়াটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ আমি এই মুহূর্তে এরকম একটা জেনোম নিয়ে আমি তৈরি করলাম ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা তৈরি করার পর মুহূর্তে দেখা যাচ্ছে যে তার ক্যারেক্টারিস্টিক্সটা সে আরেকটু চেঞ্জ করে ফেলেছে বা মিউটেশনটা ঘটিয়ে ফেলেছে, তখন কিন্তু আলটিমেটলি এই ভ্যাকসিন পুরোপুরি কার্যকর হবে না। আমি আসলে পুরোপুরি কার্যকরের কথা বলছি। যেমন আমরা পোলিও টিকাটা এটা কিন্তু পুরোপুরি কার্যকর করা হয়, তাই না? পোলিও একদম এটা পোলিও হবে না, একদম পোলিও মাইলিটিস যেটা, এটা হবে না। সো এই ধরনের অবস্থা করার জন্য কিন্তু আমাদের আসলেই আরো সময় লাগবে। সো আমরা এখন বলতে পারবো না যে আমরা একদম ভ্যাকসিনটা পেলেও সেই ভ্যাকসিনটা আমাদের পুরোপুরি কার্যকরী। এটা একটা। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ভ্যাকসিন গুলো কিন্তু এখনো পর্যন্ত ট্রায়াল করা হয়নি। যখন কমিউনিটিতে ট্রায়াল হবে তখনই আমরা বুঝতে পারবো। আর কমিউনিটিতে ট্রায়াল কিন্তু তখনই দেওয়া হয় যখন আপনার সব কিন্তু ভ্যাকসিন দেওয়া হবে না, কিছু আমরা টেস্ট করার জন্য, কিছু হয়তো নর্মাল ভিটামিন দেওয়া হয়, কিছু ভ্যাকসিন দেওয়া হয়, এগুলো ট্রায়ালের বেসিসে কাজ করে। তা আমি আসলে ভ্যাকসিন নিয়ে বলবো সেটা হচ্ছে যে ভ্যাকসিনের জন্য আরো কিছু সময় প্রয়োজন। সুতরাং ভ্যাকসিন নিয়ে আমরা এখন যদি বলি যে ভ্যাকসিন এসে গেছে বা ভ্যাকসিন চলে আসছে, আমাদের কোনো সমস্যা হবে না, এটা আসলে উচিত হবে না। হ্যাঁ, ভ্যাকসিন কখনো না কখনো অবশ্যই আসবে, বাট ভ্যাকসিন পুরোপুরি কাজ করার আগে বা কাজে দেওয়ার আগে আমাদের যে হাইস্ট প্রিকশন গুলো, সেই প্রিকশন গুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে। এটা একটা। আর ডিসক্রিমিনেশনের কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে আমাদের আজকে আমি দেখলাম যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে আমাদের ভ্যাকসিন আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে।
সো উনি 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 হেলথ সেক্টরের জন্য শুধু বলবো না, উনি সব সেক্টরের জন্য উনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এবং উনি আসলে দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো জায়গাতে যখন কোনো কিছু বলেন আলটিমেটলি সেটা কিন্তু হয়। এবং উনি যেহেতু বলেছেন যে এটার উপরে বিশেষভাবে বাজেট দেওয়ার জন্য, সুতরাং আমি মনে করি আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে যে সমস্ত মানুষজন আছে, আমি মনে হয় না আমাদের বাংলাদেশের কেউ ভ্যাকসিন থেকে বাদ পড়বে। হ্যাঁ, ভ্যাকসিনের জন্য, ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি হওয়ার জন্য, ভ্যাকসিন দেওয়ার জন্য কিছু সময় লাগবে। আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, যে কোনো কিছু ফার্স্ট যখন আসে তখন কিন্তু আমরা আমরা মানে হুমড়ি হুমড়ি খেয়ে পড়ি। যেমন আমার এখনো মনে আছে যে যখন মোবাইল ফোন আসলো, যখন সিম আসলো, তো একদম মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল যে এটা নেওয়ার জন্য, টিএনটি থেকে আউট ইনকামিং ইনকামিং এগুলো নেওয়ার জন্য। সো এই ভ্যাকসিনটাও যখন আসবে তখন আমাদের মানুষের মধ্যে এক ধরনের হুলস্থুল চলে আসবে। তা আমি মনে করি আসলে হুলস্থুল না করে আমরা স্টেপ বাই স্টেপ, আমাদের গভর্নমেন্টের অবশ্যই এই জিনিসটা মাথায় আছে, কমিউনিটি লেভেল থেকে একদম আপার লেভেল থেকে কমিউনিটি লেভেল পর্যন্ত কিভাবে এটা ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে ভ্যাকসিনটা দেওয়া যায়, সেটা অবশ্যই আমাদের প্ল্যানে আছে। সুতরাং আমরা কোন রকমের হুলস্থুল না করে আমরা আমাদের যেটা করণীয় আমাদের জন্য সেটা হচ্ছে সর্বোচ্চ আমাদের সতর্কতা অবলম্বন করে আমরা চলবো, এবং ভ্যাকসিন যখন অ্যাভেলেবল হবে তখন আমরা ভ্যাকসিনটা নেব। ডেফিনেটলি আপনার সাথে আমিও একমত পোষণ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আসলে যেভাবে এই কোভিড-19 কে ট্যাকেল দিয়েছে, এটা আসলে ওনাকে স্যালুট জানানো ছাড়া আমাদের মুখে কোনো ভাষা নেই। উনি অত্যন্ত সুনির্দিষ্টভাবে, খুব সুন্দরভাবে আমাদের দেশে এই কোভিড-19 কে কিন্তু আমরা মোটামুটি উনি কিন্তু ট্যাকেল দিয়েছে, এবং আপনার সাথেও আমি একমত পোষণ করছি যে আশা রাখি আমাদের দেশে একটি মানুষও এই ভ্যাকসিন থেকে বাদ পড়বে না। আহ পরবর্তী বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে কোভিড-19 এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদের দেশের কমিউনিটি যে ক্লিনিক গুলি আছে সেগুলিকে আরো বেশি কাজে লাগানো উচিত, এবং কি কি ভাবে এই কমিউনিটি ক্লিনিক গুলিকে আমরা উন্নয়ন করে তা কোভিড-19 এর জন্য কাজে লাগাতে পারি? আপনি কি মনে করছেন? এটা আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন, যে কমিউনিটি লেভেল। কারণ হচ্ছে আমাদের, আমি যদি একদম ঢাকা শহরের একদম সেন্ট্রালে বসে যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু আমার সেন্ট্রালের কথা চিন্তা করতে হবে না, আমাকে আগেই পেরিফেরির কথা চিন্তা করতে হবে। আর পেরিফেরিতে যখনই আমি যাব, পেরিফেরির আমার স্বাস্থ্য ব্যবস্থার প্রথম ধাপটাই হচ্ছে কমিউনিটি ক্লিনিক, যেটাকে আমরা সিসি বলে থাকি। এবং ওই কমিউনিটি ক্লিনিকে যারা কাজ করেন তাদেরকে বলা হয় সিএইচসিপি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। তা সেই সমস্ত সিএইচসিপি টা, আমি আরেকবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু হস্তক্ষেপে কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু কমিউনিটি ক্লিনিক স্থাপন হয়েছে। এবং এটা যে কত বিশাল একটা ইম্পর্টেন্ট একটা হেলথের জন্য একটা ফ্যাসিলিটিস তৈরি হয়েছে, এটা আসলে যারা কমিউনিটি ক্লিনিকে না যাবে তারা আসলে বুঝতে পারবে না। আমি একজন কনসালটেন্ট হিসেবে বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল এবং বাংলাদেশ ন্যাশনাল নিউবর্ন এন্ড চাইল্ড হেলথ সেলের আমি যখন কনসালটেন্ট হিসেবে কাজ করেছি, তখন আমি নিজে কমিউনিটি ক্লিনিক আমি ভিজিট করেছি, এবং তখন আমি দেখতে পেয়েছি যে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তে যে সমস্ত দক্ষতা আছে, এবং তাদের যে সমস্ত, তাদেরকে ল্যাপটপ দেওয়া হয়েছে, তাদেরকে ব্লাড প্রেশার মেশিন থেকে শুরু করে, তাদেরকে ওয়েট মেশিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তাদেরকে দেওয়া হয়েছে। এবং ওখানে কিন্তু একটা ডিসপেন্সারি মতো করে দেওয়া হয়েছে, এবং খুবই সুলভ মূল্যে, নামমাত্র মূল্যে ওখান থেকে সেবা দেওয়া হয়, নামমাত্র মূল্য 2 টাকা। ঠিক আছে। সো এই যে একটা ব্যাপার, এই কমিউনিটি ক্লিনিক, এটা কিন্তু আমাদের হেলথ সেক্টরের জন্য এটা একটা যুগোপযোগী একটা, মানে একটা, কি বলবো এটাকে, আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশাল অবদান দিয়েছেন এখানে। এবং এই কমিউনিটি ক্লিনিক করার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের যে সিভিল সার্জন যে অফিস আছে এবং বিভাগীয় যে সমস্ত হেলথ অফিস আছে, ওখান থেকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এগুলো মনিটরিং করা হচ্ছে, এবং প্রতিনিয়তই কিন্তু কোভিড-19 ম্যানেজমেন্টের উপরে বারবার কিন্তু বলা হচ্ছে। এবং একটা জিনিস বলে থাকি, সেটা হচ্ছে যে কোনো জিনিস আমরা যখন ডাক্তাররা যখন একটা ট্রেনিং পায়, তখন ডাক্তারদের মতো করে একটা ট্রেনিং পায়। এবং যখন তারা হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা থাকে, যারা ধরেন হেলথ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর, তারপরে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, হ্যাঁ, তারপরে সিএইচসিপি, এরা কিন্তু এসএসসিএমও, এরা কিন্তু সবাই কিন্তু কাজ করে। এবং এদের সবাইকে কিন্তু, ওনাদের সবাইকে কিন্তু আলাদা আলাদা করে ট্রেনিং দেওয়া হয়, যার যার মতন করে, যার যার অবস্থান থেকে, যেন লিস্ট জিনিসগুলো বুঝতে পারে।
এবং কমিউনিটি ক্লিনিকটা সেট আপই করা হয়েছে কিন্তু ওভাবে যে কমিউনিটি ক্লিনিকে প্রথমে প্রাইমারি যে জিনিসগুলো সেই জিনিসগুলো মানে ডায়াগনোসিস করা, এবং ওই প্রাইমারি জিনিসগুলো যদি, অর্থাৎ আমরা প্রাইমারি হেলথ কেয়ার যেটা বলি পিএইচসি, ওই প্রাইমারি হেলথ কেয়ারটা প্রোভাইড করাটাই হচ্ছে কমিউনিটি ক্লিনিকের কাজ, এবং ওখান থেকে কিন্তু এটা করাও হচ্ছে। এবং আপনি জেনে খুশি হবেন অনেক কমিউনিটি ক্লিনিকে কিন্তু নর্মাল ডেলিভারি পর্যন্ত করা হয়, ঠিক আছে, অনেক অনেক এরকম অনেক আছে যে নর্মাল ডেলিভারির ব্যবস্থা করা হচ্ছে, ওখানে করা হচ্ছে। এবং যখন কোনো কমপ্লিকেশনে তৈরি হবে, আমি কি এটা আমার জন্য ভালো না যে কেউ কোনো কিছু জানে না, বকলম একটা মানুষ তিনি একটা চিকিৎসা করার আগে এরকম সিএইচসিপি দের মতো কেউ একজন চিকিৎসা করাটা বেশি ভালো হবে অবশ্যই। সুতরাং প্রাইমারি যে ট্রিটমেন্টটা, সেই প্রাইমারি ট্রিটমেন্টটা প্রোভাইড করবে হচ্ছে কমিউনিটি ক্লিনিক। যদি কারো দরকার হয় না প্রাইমারি ট্রিটমেন্ট থেকে এটা সেকেন্ডারি ট্রিটমেন্টে অথবা টার্সিয়ারি লেভেলের ট্রিটমেন্টে দরকার হয়, তখন হয়তো উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা জেলা হেলথ কমপ্লেক্স অথবা টার্সিয়ারি লেভেলের যে সমস্ত মেডিকেল কলেজ হসপিটাল আছে সেখানে পাঠানো হবে। কিন্তু বিফোর দ্যাট প্রাইমারি হেলথ কেয়ারটা কিন্তু দেওয়া হচ্ছে কমিউনিটি ক্লিনিক থেকে। এবং অলরেডি কিন্তু কমিউনিটি ক্লিনিকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অলরেডি ডিসকাস করা হয়েছে এবং সবাইকে বলা হয়েছে যে কোভিড এর যে সাইন সিম্পটম গুলো কি, এবং কোভিড এর সাইন সিম্পটম অনুযায়ী সেই অনুযায়ী ট্রিটমেন্ট। এবং দেখেন কোভিড সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে কোভিড যদি একবার হয় আর হবে না। হ্যাঁ, এই ভুল ধারণার থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। আমার নিজের পরিচিত একজন চিকিৎসক, উনি এই পর্যন্ত 3বার আক্রান্ত হয়েছেন। সুতরাং একবার না, কোভিড কিন্তু 2বার 3বারের বেশি আপনাকে আক্রান্ত করতে পারে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমরা বিসিসি ম্যাটেরিয়ালের সাথে বলতে পারি, সেটা হচ্ছে যে বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন, এবং এর মধ্যে সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এই এসবিসিসি পুরো ব্যাপারটা কিন্তু প্রথমে শুরুই হয় কমিউনিটি ক্লিনিক থেকে। সুতরাং কমিউনিটি ক্লিনিক আমি মনে করি এই ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা পালন করা শুরু করেছে অলরেডি, এবং ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি অনেক ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন আমাদেরকে দিলেন যে কোভিড কিন্তু একবার নয়, বারবার হতে পারে। অর্থাৎ যাদের একবার হয়ে গিয়েছে তারা কিন্তু আরো সচেতন থাকতে হবে, কারণ আপনার কিন্তু দ্বিতীয়বার হওয়ারও সম্ভাবনা আছে। সো আমাদের সাথে আসলে যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন দর্শক। আমাদের সাথে সাবিয়া খান, উনি ইউকে থেকে যুক্ত আছেন। সাজ খান, উনি ইউএসএ থেকে যুক্ত আছেন। আরো আছেন অনেক দর্শক আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের যে এক্সপার্ট এখন আছেন ডক্টর এস এম শহীদুল ইসলাম, তাকে করতে পারেন। এই অবস্থায় আমরা একটু আপনার কাছে জানতে চাই যে ঠান্ডার সঙ্গে করোনা ভাইরাসের সম্পর্ক কি? করোনা ভাইরাস বিস্তার নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক মত পার্থক্য রয়েছে। কেউ বলছে যে অধিক ঠান্ডা এর জন্য বেশি দায়ী, আবার কেউ বলছে এর জন্য মানুষের আচরণ বেশি দায়ী। আপনি কি মনে করছেন? আসলে দেখেন, আমি প্রথমেই কিন্তু বলেছি যে করোনা ভাইরাসটা এটা একেবারেই নতুন ছিল, এবং বছর খানেকও এখনো হয়নি যে কোভিডটা, মোটামুটি 1 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু এটা এখন 1 বছর পূরণ হয়নি। সো এখন আমরা সবকিছুই আমাদের মধ্যে যা আসছে রিসার্চের উপর ডিপেন্ড করে আসছে, এবং এই জিনিসগুলো আসার পরে আমাদেরকে আবার স্প্রেড আউট করা হয়, তখন আমরা যে জিনিসগুলো জানতে পারি। যেমন আমি আগামীকাল আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রেনিং আছে এই কোভিড ম্যানেজমেন্টের উপরেই, আমাদের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস টিজি হেলথ থেকে এটা অ্যারেঞ্জ করা হয়েছে। আগামীকাল আমি 11টার সময় আমাদের এই ট্রেনিংটা হবে। সুতরাং ওখানেও কিন্তু আবারও কোভিড ম্যানেজমেন্টের হয়তো আরো কিছু নিত্য নতুন যে জিনিসগুলো আছে সেগুলো হয়তো যুক্ত করা হবে। তার মানে প্রতিনিয়ত কিন্তু আমরা নলেজ শেয়ারিং এবং কেয়ারিং, আমরা শেয়ারিং এর মধ্যেই আছি, এবং সেই নলেজ গুলো শেয়ার করার মাধ্যমে কিন্তু আলটিমেটলি আমরা সবাই জানতে পারছি যে কোন সময় কি সমস্যা হতে পারে, এবং কোন সময় কোন ড্রাগটা আমরা দিতে পারবো, বা এই মুহূর্তে কোন ড্রাগটা সবচেয়ে বেস্ট হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি প্রথমে ঠান্ডার কথাটা বলেছেন, দেখেন ঠান্ডাটা আমি যদি একেবারে নর্মাল বাংলা ভাষায় যদি বলি, একটা করোনা ভাইরাস, যেই করোনা ভাইরাসটার জন্য পোলাও মাংস যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে ঠান্ডা। সে ঠান্ডাটা অনেক বেশি পছন্দ করে, এবং ঠান্ডায় সে খুব দ্রুত সে বিস্তার লাভ করতে পারে, এবং অনেক বেশি গরম, অর্থাৎ দেখা গিয়েছে যে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বা তার চেয়ে বেশি তাপমাত্রায় সাধারণত করোনা ভাইরাস বাঁচতে পারে না। সুতরাং ঠান্ডা আমাদের মানে ঠান্ডা পরিবেশ অবশ্যই তাহলে করোনার জন্য বিশেষভাবে উপকারী, করোনা ভাইরাস ডেভেলপ করার জন্য। সুতরাং এই জন্যই কিন্তু বারবার আমরা সেকেন্ড ওয়েভ, কিন্তু আমাদের শীতকালের কথাগুলো বলা হচ্ছে কেন, এই ঠান্ডার কারণেই তো, তাই না? সো এই জন্যই বারবার বলা হচ্ছে যে ঠান্ডাটা খুব ইনফ্লুয়েন্সিং একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে কোভিড-19 এটার সাথে আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে অনেকে দেখা যায়
এটা আসলে একটু অপ্রাসঙ্গিক হয়ে যাবে, তারপর আমি অ্যাড করে দিচ্ছি, ভুলে যেতে পারি সেজন্য। যেটা অনেকে দেখা যায় যে কোভিড আক্রমণ হওয়ার পর ওনারা নাকে ভাপ নিচ্ছেন, তারপরে গার্গল করছেন, এতে ওনারা মনে করছেন যে আমি যত বেশি গরম খাবো বা গরম নিব তত বেশি তাড়াতাড়ি করোনা ভাইরাসটা মারা যাবে। এটা করে অনেকেই এটাতে করে কিন্তু অনেকের গলা ছিলে গেছে, নাকের যে পর্দাগুলো থাকে পর্দাগুলো মানে একদম অ্যাব্রাশন হয়ে যায়, মানে একদম দেখা যাচ্ছে যে পাতলা, তো পর্দাগুলো খুব পাতলা দেখা যায় বেশি হিটের কারণে। এগুলো কিন্তু আমাদের যে আবরণটা খুব নরম হয়ে যে কোনো সময় কিন্তু এটা বাজে একটা ব্যাপার করতে পারে। এগুলো কিন্তু খুব আমাদের শরীরের খুব স্পর্শকাতর অংশ, তো এগুলো ইচ্ছা করলেই আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। হ্যাঁ, আমি গার্গল করবো, গার্গল করলে আমার শরীরটা ভালো লাগবে, আমার গলাটা ভালো লাগবে, আমার গলাটা ভালো রাখার জন্য আমাকে গার্গল করতে হয়। সেটা হয়তো আমি 1 বার 2 বার বা 3 বার করতে পারি। নাক দিয়ে ভাপ টানতে পারি, আমি যদি আমার সাইনাসাইটিস এর প্রবলেম থাকে তাহলে আমি নাক দিয়ে ভাপ টানলে আমার এখানে যে সমস্ত ফ্লুইড গুলো থাকে সেই ফ্লুইড গুলো দেখা যায় ভাপ না নেওয়ার পরে, না নেওয়ার কারণে ওটা মানে তরল হয়ে যায় বা পাতলা হয়ে যায়, আলটিমেটলি এটা আমার শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু করোনা ভাইরাস মারার জন্য আমি ভাপ নিব বা করোনা ভাইরাস মারার জন্য আমি গার্গল করবো, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। কারণ করোনা ভাইরাস 70°C বা তার চাইতে বেশি তাপমাত্রা কিন্তু মারা যায়। ইজ ইট পসিবল যে 70°C টেম্পারেচারের ভাপ অথবা 70°C তাপমাত্রার কোনো পানি আপনার গলায় নেওয়া? এটা কখনোই সম্ভব না। নাম্বার দুই হচ্ছে যে আপনার করোনা ভাইরাসটা আমাদের রুট অফ এন্ট্রি হচ্ছে 3টা মেইনলি, সেটা হচ্ছে যে আমাদের মুখ, আমাদের নাক এবং আমাদের চোখ। তা এই 3টা জায়গা দিয়ে আমাদের করোনা ভাইরাসটা যেতে পারে। আমাদের এই করোনা ভাইরাসটা যদি যাওয়ার পর আমাদের নেজাল রুটে বা ওরাল রুটে বা আমাদের আই রুটে যে রুটটা আছে, এই রুটগুলোতে কিন্তু ম্যাক্সিমাম 24 আওয়ার্স এর মতো এটা থেকে থাকে, তারপরে কিন্তু সে ভিতরে চলে যায় এবং পরবর্তীতে তার জন্য সবচেয়ে ফেভারিট জায়গাটা হচ্ছে ফুসফুসে গিয়ে সংক্রমিত করবেই। করোনা ভাইরাস ফুসফুসে গিয়ে সংক্রমিত করবেই, এটা হচ্ছে তার প্রথম ক্রাইটেরিয়া। তারপরে কেউ যদি দেখা যায় যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তার কম, তাকে খুব ইজিলি ফুসফুস থেকে তাকে কখনো কারো হার্টে ধরে ফেলে, কাউকে ব্রেনে ধরে ফেলে, হার্টে ধরে ফেললে হার্ট অ্যাটাক হয়, ব্রেনে ধরে ফেললে স্ট্রোক হয়, কিডনিতে ধরে ফেললে কিডনি ফেলিওর হয়। সো এইগুলোকে আমরা বলি মাল্টি অর্গান ফেলিওর। সো মাল্টি অর্গান ফেলিওর যেন না হয়, আলটিমেটলি আমরা তো তখন থেকেই তো চিকিৎসা শুরু করে দিই। এই জন্যই বলা হয় যে করোনা ট্রিটমেন্ট আপনাকে শুরু করতে হবে। এবং আমরা যখন একটা পেশেন্ট যখন আসে তখন কিন্তু তাকে প্রথমে অ্যাসেস করা হয় যে তার কি অবস্থা আছে, তার বয়সটা একটা খুব ইম্পর্টেন্ট, তার অন্য কোনো রিস্ক ফ্যাক্টর, তার কোনো হার্ট ডিজিজ আছে কিনা, কিডনি ডিজিজ আছে কিনা বা লাংস ডিজিজ। বিশেষ করে আমরা কিন্তু প্রথমেই কিন্তু তাকে জিজ্ঞেস করে রাখি যে আপনার কি অ্যাজমা বা লাংস রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, কারণ ওইখানেই সবার প্রথমে আঘাত হানবে। এখন কারো যদি অ্যাজমা বা লাংস রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, তার মানে ডেফিনেটলি সে কিছুটা ইমিউনোসাপ্রেস, তার মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম, তাতেই সেজন্যই কিন্তু সে এই ধরনের একটা রোগে সে ভুগছে। এর মধ্যে যদি করোনা নামক আরেকটা জিনিস আসে তাহলে ডেফিনেটলি সে আরো ভুগবে। সো এটা থেকে তাকে বের করার জন্য তখন থেকেই একটা হাইয়েস্ট প্রিকশন নেওয়া হয় এবং তাকে হাইয়েস্ট একটা ম্যানেজমেন্ট তখন থেকেই দেওয়া হয়। অনেকে কিন্তু অপছন্দ করেন। আমি নিজের ক্ষেত্রে বলবো, আমার খুব ক্লোজ অন, আমার ব্লাড রিলেটেড, উনিও বলেছেন যে হসপিটালে যাওয়ার পর আমাকে নাভির মধ্যে ইনজেকশন দিচ্ছে কেন, শুধু আমার তো কোনো দরকার নাই। অথচ ওনার বয়স কিন্তু 60-র উপরে। সো 60-র উপরে যেহেতু ওনার বয়স, ওনার যেহেতু হাইপারটেনসিভ, ওনার যে কোনো সময় কিন্তু ওনার হার্ট অ্যাটাক করতে পারে। সো হার্ট অ্যাটাকটা যেন না করতে পারে, হার্টটা যেন হেলদি থাকে, সেজন্য কিন্তু ওনার নাভির মধ্যে ইনজেকশন দেওয়া হচ্ছে। মানে কোয়েশ্চেনটা এমন ছিল যে আমার লাংসের সমস্যা হতে পারে, তাহলে আমার নাভির মধ্যে কেন ইনজেকশন দিতে হবে? সো এই জিনিসগুলো আসলে সবই আসলে প্রোটোকলের মধ্যে পড়ে এবং প্রোটোকলের বাইরে কিন্তু কিছুই করা হচ্ছে না। ডেফিনেটলি অনেক ভালো বলছেন আপনি, এবং এর ইনফরমেশনের মাধ্যমে দর্শকরা অনেক উপকৃত হচ্ছে। কারণ কোভিড-19 নিয়ে আসলে এখনো আমাদের অনেকেরই তেমন কোনো অভিজ্ঞতা বা আইডিয়া এখনো নেই। এই অবস্থায় আমরা একটু ভিন্ন ধরনের প্রশ্নে যেতে চাচ্ছি যে মহামারী করোনার কারণে গ্লোবাল ইকোনমিতে একটি বড় ধস নেমেছে এবং 1870-এর পর 2020-কে অনেকে ইন্টারন্যাশনাল এক্সপার্টরা বলছে এটা অর্থনৈতিক মন্দা, এবং এই অবস্থায় গ্লোবাল ইকোনমিতে এক্সপেক্টেড লস হলো 8.8 ট্রিলিয়ন ইউএসডি। তাহলে পোস্ট করোনা বা এই সময় আমাদের স্বাস্থ্য খাতে কেমন প্রভাব পড়বে এই গ্লোবাল ইকোনমির মন্দা ভাবগুলি, এই বিষয়ে আপনি কি মনে করছেন? এখানে আসলে দুটো ব্যাপার, একটা হচ্ছে যদি আমি দুটো চিন্তা করি, একটা হচ্ছে গ্লোবালি, আরেকটা হচ্ছে আমার নিজের ঘরের কথা, অর্থাৎ আমার বাংলাদেশের কথা আমি চিন্তা করি। তো এখানে একটা জিনিস দেখেন, লকডাউন কিন্তু একটা সময় কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে।
লকডাউন কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র মানুষের কথা চিন্তা করেই কিন্তু লকডাউন উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওখানে কিন্তু বলা হয়েছিল যে আমরা হাইয়েস্ট প্রিকশন নিয়ে দেন আমরা লকডাউন আমরা তুলে দিচ্ছি এবং আমরা সকল প্রকার আমাদের প্রিকশন গুলো আমাদেরকে নিতে হবে। দেখেন, এখন আমার ইকোনমিকে সচল রাখতে হলে লকডাউন থাকলে কোনোভাবেই আমার ইকোনমি সচল থাকবে না। সো আমাকে লকডাউন এখানে উঠাতে হবে। হ্যাঁ, আমার ইমার্জেন্সি কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো হয়তো আমি হোল্ড করে রাখতে পারি, তাদেরকে হয়তো আমি বন্ধ করে রাখতে পারি। যেমন এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যেটা করা হচ্ছে, আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন তাকেও আমি আসলে ধন্যবাদ জানাই যে এই ধরনের সাহসী পদক্ষেপ নেওয়া, যে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোকে কিন্তু ওনারা বন্ধ করে রেখেছেন। দেখেন, ওখানে কিন্তু সবচাইতে বেশি কিন্তু একটা কি বলবো এটাকে গ্যাদারিং সেখানেই কিন্তু সবচেয়ে বেশি হয়, এবং বাচ্চাদেরকে কিন্তু আপনি হাজার বললেও কিন্তু বাচ্চাদেরকে কিন্তু ওইভাবে মেনটেন করানোটা কিন্তু এটা আসলে বিশাল ডিফিকাল্ট ব্যাপার। সুতরাং আমাদের যদি এখন মন্ত্রী পরিষদ থেকে যদি এই ধরনের কোনো ডিসিশন আসতো যে হ্যাঁ স্কুল খুলে দিলাম বা কলেজ খুলে দিলাম বা ইউনিভার্সিটি খুলে দিলাম, তখন কিন্তু দেখা যেত যে অনেক বেশি ফিজিক্যাল ডিস্টেন্সটা তো মানাই হচ্ছে না এবং খুব বেশি বেশি এফেক্টেড হতো। সুতরাং এই জিনিসটা থেকে কিন্তু আমরা এখন বের হয়ে আসি। তা এখন আমাদের ইকোনমি চালানোর জন্য আমাদেরকে অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে আমাদের চালাতে হবে, দেখি আলটিমেটলি কিন্তু লকডাউনটা থেকে আমরা বের হয়ে আসছি। এখন লকডাউন থেকে বের হয়ে আসা মানে কিন্তু তা না যে আমার রোগ টোগ কিছু হবে না, কোনো সমস্যা হবে না, আমাকে কাজ করে যেতে হবে। আবার অনেকের মধ্যে টেন্ডেন্সি এটা যে হলে হবে না হলে নাই, মারা গেলে যাবো না গেলে না। কয়জন মানুষই বা মারা যাচ্ছে? আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রতিদিনই আমরা শুনছি সরকারি হিসেবে 20 জন 25 জন 30 জন 43 জন এরকম মারা যাচ্ছে। কেউ না কেউ কোনো না কোনো পরিবার থেকে অবশ্যই মারা যাচ্ছেন, এবং ওই পরিবারে নিশ্চয়ই তিনি খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি ছিলেন। প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষই কিন্তু একজন করে ইম্পর্টেন্ট হয়, তাই না? এবং এমনও তো হতে পারে যে ওই ব্যক্তিটাই ছিলেন ওই পরিবারের সবচেয়ে ইম্পর্টেন্ট কর্মক্ষম ব্যক্তি। তাহলে সেই ব্যক্তিটার লসের কারণে ওই ফ্যামিলিটা কি তার ধস নামলো না? আমরা কিন্তু একবারও সেই চিন্তা করি না। আমরা বলছি কয়জন মারা যাচ্ছে, আরে এই মারা যাওয়াটা তো হতে পারে আমি, এই মারা যাওয়াটা হতে পারে আপনি, এই মারাটা হতে পারে যে কোনো একটা ফ্যামিলির একজন। সুতরাং এই ধরনের একজন হয় তখন আমাদের কি অবস্থাটা হবে? আমরা কিন্তু এই জিনিসটা চিন্তা করি না। এই জিনিসটা চিন্তা করলে কিন্তু আমাদের এই সমস্যাটা হয়। এবং দেখেন, আমি 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 চাকরি করছি, আমি কাজ করছি, আমাকে কাজ করতে হচ্ছে, আমাকে অবশ্যই আমি হাইয়েস্ট প্রিকশন, আমাকে প্রিকশন গুলো আমি জানি, সেই প্রিকশন গুলো নিয়ে আমি আমার অফিসে আমি যাবো। এবং আমার অফিসের স্টাফ যারা আছেন, আমাদের যারা এমপ্লয় আছেন, তাদের সবাইকে বলা আছে আপনারা প্লিজ আপনারা মিনিমাম যে আপনাদের হেলথ সেফটির ব্যাপারগুলো আছে এগুলো আপনারা মেনটেন করে চলেন। এখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, না হলে কিন্তু এটা আমাদের জন্যই কিন্তু আলটিমেটলি ইকোনমি ধস নামা মানে সবার উপরেই নামা, এবং যে মানে যার অবস্থা খারাপ সে আরো খারাপ অবস্থায় যাবে। সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে খারাপ যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে যেটা করতে হবে, এই অবস্থাতে থেকে আমাদেরকে এই প্রতিকূল পরিবেশে আমরা কিভাবে বেঁচে থাকবো, কিভাবে বেঁচে থাকতে পারবো, সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া কিন্তু আসলে আমাদের আর কোনো উপায় নাই। আর সেকেন্ড আপনি যে কোশ্চেনটা করলেন সেটা হচ্ছে যে আমাদের যে ইকোনমিতে তাহলে স্বাস্থ্যের ইয়েতে কিভাবে মানে কোভিডের হ্যাঁ আমাদের আমি গ্লোবালি যদি বলি, গ্লোবালি কিন্তু এতদিন আসলে আমাদের মানে আমি যদি একদম 90s এর পরে যদি বলি, আমরা সাধারণত আসলে ডিজিটালাইজেশন হয়েছেই তো 2000-এর পরে, তাই না? সো 2000-এর পরে কিন্তু এত বেশি আমরা এত বেশি টেকনোলজির সাথে আমরা পরিচিত হয়েছি যে আমরা আসলে সবকিছু দেখতে পাচ্ছি যে 2000-এর পর থেকেই আমরা সবকিছুর খুব ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি আমরা সব মানে কোশ্চেন বলেন, অ্যান্সার বলেন বা যে কোনো একটা রিসার্চ বলেন, সবকিছু আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যে মানে গ্লোবালি কি ধরনের ইফেক্ট করতে পারে। গ্লোবালি অলরেডি কিন্তু ইফেক্ট করেছে। আমাদের এই আমাদের এই বিশ্বের কিন্তু আগে কখনো এই ধরনের মহামারীর এই অবস্থার কিন্তু কোনো নজির ছিল না। আমাদের যেমন আমি নর্মালি যদি আপনাকে বলি যে আমাদের যে বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে, সেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো সাধারণত সব ধরনের স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করে চলে, তাই না? সুতরাং সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে সেখানে কিন্তু হেলথ এন্ড সেফটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং খুব ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট। আগে আমি যদি বলি এক বছর আগেও হয়তো অনেক অর্গানাইজেশন চিন্তা করতো না হেলথ সেফটি নিয়ে। এখন বড় বড় যত অর্গানাইজেশন গুলো আছে, ইন্টারন্যাশনাল যতগুলো অর্গানাইজেশন আছে, সব অর্গানাইজেশন কিন্তু এখন চিন্তা করে আমার হেলথ সেফটিটা একটা ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন মাই অর্গানাইজেশন। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে কিন্তু চেঞ্জ আনছে। কোভিড এর মতো এই ধরনের একটা প্যান্ডেমিক সিচুয়েশন না হলে হয়তো আমাদের এই চেঞ্জ গুলো আসতো না।
তো এটাতে কিন্তু আমরা যদি এটাকে পজিটিভলি চিন্তা করি তাহলে কিন্তু এটা আমাদের জন্য বেটার। কারণ আমরা এরকম একটা ধাক্কা খেয়েছি দেখেই কিন্তু আমরা আলটিমেটলি এখন সজাগ দৃষ্টি দিচ্ছি, এবং ভবিষ্যতের জন্য আমরা কিন্তু আগে থেকেই কিন্তু আমরা এখন থেকেই নিজেদেরকে প্রিপারেশন করে নিব। অনেক বেশি ইমিউনিটির কথা আসছে। আপনি একবার চিন্তা করে দেখেন, কোভিড এর আগে কয়জন রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে কথা বলেছে, এবং কোভিড এর পরে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে কয়জন কথা বলছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে চেঞ্জ আসছে। আর গ্লোবালি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গ্লোবালি আলটিমেটলি স্বাস্থ্যকে আসলে প্রায়োরিটি না দিয়ে কখনোই পারা যাবে না, এবং গ্লোবালি আমি যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত স্বাস্থ্য খাতকে কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এবং আমি যদি বাংলাদেশের কথা বলি, গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং এ আমি যতটুকু জানি প্রায় 3 অঙ্কের একটা এত কোটি টাকা শুধুমাত্র বাজেট বরাদ্দ রাখা হয়েছে শুধুমাত্র ভ্যাকসিনের জন্য। আমাদের প্রধানমন্ত্রী ভ্যাকসিনের জন্য আগে থেকে উনি বাজেট করে ফেলেছেন। সুতরাং আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাতে চাই। সেটা হচ্ছে যে ওনার এখানে এত সদয় দৃষ্টি, এত বেশি সদয় দৃষ্টি, মনে হচ্ছে যেন বাংলাদেশের 18 কোটি জনগণ আছেন, 18 কোটি জনগণের স্বাস্থ্যের, শুধু স্বাস্থ্য বলবো না, সবকিছুর ক্ষেত্রেই আসলে ওনার অবদান আসলে অনস্বীকার্য। সুতরাং উনি স্বাস্থ্যতে যেভাবে গুরুত্ব দিয়েছেন, এই আগে থেকে উনি বাজেট করে ফেলেছেন। ভ্যাকসিন কিন্তু এখনো পর্যন্ত, আমরা কিন্তু আগেই বলেছি কথাটা, ভ্যাকসিন এখনো পর্যন্ত কিন্তু ওকে হয় নাই, অথচ উনি কিন্তু এটা আগে থেকে বাজেট করে ফেলেছেন। সুতরাং আমি আমার দেশের ক্ষেত্রে বলবো ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আছেন, আমাদের স্বাস্থ্য খাতে অন্তত বাজেটের বা স্বাস্থ্য খাতে মানে কি বলবো যে কিছুটা টাকার জন্য বা ইকোনমিক্যাল ক্রাইসিসের জন্য জনগণ স্বাস্থ্য সেবা পাবে না, এটা আমাদের বাংলাদেশে হবে না। আপনি অনেক সুন্দর বলছেন, এবং আপনার সাথে আমিও এটা একমত পোষণ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি আসলে বিষয়গুলি নিজ হাতে দেখছেন। তো আমরা আশা রাখতে পারি যে কোভিড যত মারাত্মকই হোক না কেন, আমাদের দেশ তার থেকে, আমাদের প্রধানমন্ত্রী যে পর্যন্ত আমাদেরকে এই কোভিড এর সহায়তা দিয়ে যাবেন, আশা রাখি যে আমাদের বাংলাদেশকে কোভিড সেইভাবে আক্রান্ত করতে পারবে না, এবং আমরা তা দেখছি। এই অবস্থায় আপনার কাছে আমার একটি কোশ্চেন হচ্ছে যে করোনা পরবর্তী সময় শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনা হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি ধরনের স্বাস্থ্যবিধি পরিকল্পনা করা উচিত বলে আপনি মনে করেন? এ বিষয়ে একজন ডাক্তার ও হেলথ অ্যান্ড সেফটি স্পেশালিস্ট হিসাবে আপনার সাজেশন কি? এক্ষেত্রে আমার এটা একেবারেই আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত, এটা আমি বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমি একজন চিকিৎসক হিসেবেও আমি কথাটা বলবো। সেটা হচ্ছে যে অন্তত পক্ষে যে উইন্টার যে সিজনটা, অর্থাৎ মিনিমাম মার্চ পর্যন্ত আসলে শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ রাখাটাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে ভালো ডিসিশন হবে। এবং পরবর্তীতে যদি খুলতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা তো আসলে সবাই জানি যে ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, সাথে আমাদের হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, এবং আমাদেরকে মাস্ক পরতে হবে। আমি আসলে মাস্কের কথাটা পরে বলেছি, কিন্তু মাস্কের কথাটা বলা উচিত আগে, যে মাস্কটা সবার আগে। এখন আপনি দেখেন এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলি তোমরা মাস্ক পরে থাকো, ওদের ক্ষেত্রে আসলে এই জিনিসটা সম্ভব হবে না। ওরা হয়তো মাস্ক পরে থাকতে পারবে না, ওরা হাত দিয়ে ধরবে, এটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ধাপে ধাপে যখন খুলবো, আমরা সবার প্রথমে ইউনিভার্সিটিটা করতে পারি। যেহেতু ইউনিভার্সিটিতে যারা পড়েন তারা মোটামুটি প্রাপ্তবয়স্ক, তারা সবাই বোঝে, এবং তখন আমরা ক্লাস শিডিউলটা এমন ভাবে সাজাবো যেন একবারে আমার একটা ডিপার্টমেন্টে 50 জন স্টুডেন্ট আছে, তা আমি এই 50 জন স্টুডেন্টকে আমি 3টা ভাগে ভাগ করে নিতে পারি। আমি 17 জন করে ভাগ করে নিলাম, এবং আমি রোস্টার ওয়াইজ তাদের ক্লাস নিব। সেক্ষেত্রে যেটা হবে, একটা বেঞ্চে যখন আগে 2 জন বসতো, তখন একটা বেঞ্চে হয়তো 1 জন করে বসবে। লিস্ট একটা ফিজিক্যাল ডিস্টেন্স কিন্তু এখানে মেনটেন করা হচ্ছে। ক্লাসরুমের ভেতরে ঢুকতে এবং ক্লাসরুমের ভেতর থেকে বাইরে যেতে আমরা ওখানে একদম প্রমিনেন্ট একটা জায়গায় আমরা স্যানিটাইজার রেখে দিব, এবং ওখানে অবশ্যই যিনি টিচার তিনি মনিটর করবেন যেন প্রত্যেকে সবাই ক্লাসে একবার করে হ্যান্ডটা স্যানিটাইজ করে নেয়। এই জিনিসটা যদি টিচার যদি এটা মেনটেন করে নেয় তাহলে কিন্তু এটা খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। যখন ইউনিভার্সিটিতে ঢুকবে, অর্থাৎ ঢোকার মুহূর্তে সেখানে আমাকে অবশ্যই আমার মাস্ক আমি পরেছি কিনা সেটা আমাকে নিশ্চিত করতে হবে। সো দেখেন, প্রথমে আমি ঢোকার সময় মাস্কটা আমরা নিশ্চিত হলো, ক্লাসরুমের ভেতরে মাস্ক নিশ্চিত,
সাথে আমার ফিজিক্যাল ডিস্টেন্স নিশ্চিত, এবং আমি হ্যান্ড স্যানিটাইজ করে নিলাম। আমি আমার হাইস্ট প্রিকশন এর চেয়ে বেশি আর কিছু নিতে পারবো না। এটা আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে। তারপর হয়তো আমি ধাপে ধাপে আমার ইন্টারমিডিয়েট, দেন আমি এসএসসি, আমি এভাবে আমি ধাপে ধাপে যেতে পারি, এবং আল্লাহর রহমতে একটা পর্যায়ে আসলে তখন হয়তো আমরা সবকিছুই করে দিতে পারবো। জি, ডেফিনেটলি অনেক সুন্দর বিশ্লেষণ আপনি করেছেন। আমরা আশা রাখি যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এইভাবেই চিন্তা করবেন এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আপনার এই সাজেশন গুলি ফলো করবেন যদি আমাদের এই প্রোগ্রাম তারা এখন দেখে থাকেন। বা এই মুহূর্তে আমরা একটি কোশ্চেনে চলে যাচ্ছি। ইউকে থেকে সাবিহা খান উনি আপনার কাছে জানতে চেয়েছেন, আমাদের অনেকের ধারণা করোনা একটি সাধারণ ফ্লু, আপনি কি মনে করেন? হ্যাঁ, করোনাও কিন্তু এক ধরনের ফ্লু, বাট সাধারণ যদি বলি তাহলে তো এটা বলা যাবে না। সাধারণ ফ্লু যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের নর্মালি, যেমন আমার ঠান্ডা লেগেছে, আমি নর্মাল ভাইরাল দ্বারা অ্যাটাক হয়েছি, এটা ইনফ্লুয়েঞ্জা দ্বারা হতে পারে, এবং আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে, দেখা যায় সে তেমন একটা বেশি অ্যাটাক করতে পারে না, বাট আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে খুব ইজিলি অ্যাটাক করতে পারে। ভাইরাস দ্বারা আমি অ্যাটাক হই। অ্যাটাক হওয়ার পর যখন এই ভাইরাসটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তখন ওখানে আমার একটা ইনফেকশনে তৈরি হয়, এবং ইনফেকশনটা করেই হচ্ছে ব্যাকটেরিয়া। তার মানে ভাইরাস দিয়ে শুরু হয়ে ব্যাকটেরিয়ার আনাগোনা। তা এই জিনিসটা যে কোনো ফ্লুই কিন্তু করতে পারে। সো করোনার ক্ষেত্রে আমরা কেন ভয় পাচ্ছি? করোনার ক্ষেত্রে আমরা ভয় পাচ্ছি এই কারণেই যে এই করোনার বা কোভিড-19 ভাইরাস দ্বারা মাল্টি অর্গান ফেলিওর হতে পারে, যেটা নর্মাল ফ্লু দ্বারা হওয়ার পসিবিলিটিস অনেক কম। জি, আশা রাখি সাবিয়া খান আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গিয়েছেন। এই মুহূর্তে আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে বিশ্বের অনেক দেশের সাথে বাংলাদেশও করোনা ভাইরাস কোভিড-19 মোকাবেলায় জনস্বার্থে আইন প্রয়োগ করছে এবং এই বিষয়ে গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এখানে জরিমানা বা ফাইন করা হচ্ছে। এখানে আপনার মতে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ সামাল দিতে জরিমানা না সচেতনতা, কোনটির বেশি প্রয়োজন আপনি বেশি মনে করছেন এই মুহূর্তে? দেখেন, একটু আগে আমি একটা কথা বলেছি যে যার যায় সেই বোঝে বিচ্ছেদের যে যন্ত্রণা, একটা গানও আছে এই সম্পর্কে। সুতরাং আমার ফ্যামিলির কেউ যদি চলে যায়, তখন আমি বুঝবো যে এই বিচ্ছেদটা কত বেশি যন্ত্রণা হলো। সুতরাং এটা থেকে যদি না যেতে হয়, সেই জন্যই আমার নিজেকে আমার সেফটি আমার নিতে হবে। এখন আমার বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে না, তারা বাসায় থাকছে, কেন? শুধুমাত্র তাদের সেফটির জন্য। আমি কোনো কিছুই মানলাম না, আমি না মেনে আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে আমি এই ভাইরাসটা বহন করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি আমার বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিলাম। আপনারা কি কেউ বলতে পারবেন যে কোনো বাচ্চা এফেক্টেড হয় নাই, অথবা কোনো বাচ্চার ফার্টালিটি একটা ইস্যু তৈরি হয় নাই? বাচ্চাও কিন্তু মারা গিয়েছে। সো আমরা বলতে পারবো না যে বাচ্চাও মারা যায় নাই। সুতরাং আপনার কারণে আপনার ফ্যামিলি থেকে কিন্তু একটা বিভাজন হয়ে যেতে পারে। সুতরাং এই বিয়োগ যেন না হয়, কোন ফ্যামিলি থেকে কোন মেম্বার যেন বিয়োগ না হয়, সেটাই কিন্তু আমাদের সবার চিন্তা করা উচিত। সরকার কেন করছে? সরকার করছে আপনাকে সচেতনতা, আপনি যেন নিজেই সচেতন হন সেটার জন্য। সচেতনতা বাড়ানোর জন্য বলা হচ্ছে মাস্ক পরিধান করুন, তাহলে আপনাদেরকে জরিমানা করব না। একবার কি আমরা চিন্তা করে দেখেছি গভর্নমেন্ট কেন এই কথাটা বলেছে? আমার নিজের জন্য বলেছে। আমি নিজে ঠিক থাকি, আমার ফ্যামিলি ঠিক থাকবে। আমার ফ্যামিলি যদি ঠিক থাকে, আমার একটা কমিউনিটি ঠিক থাকবে, আমার ক্লাসটা ঠিক থাকবে। তা আমি নিজেই যদি ঠিক না থাকি, তাহলে তো আমার সবকিছু আমি স্প্রেড আউট করে দিচ্ছি। আর যদি স্প্রেড আউট করে দিই, আমার কি ইকোনমিক চাকা কি তখন আরো বাড়বে না কমবে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় নিয়ে আসতে হবে। সুতরাং এই জিনিসটা আমাদের কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে এই জিনিসটা আইন করছে শুধুমাত্র মানুষকে মানার জন্য, কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি যে কেন মানার জন্য বলছে? আমার নিজের জন্যই কিন্তু মানার জন্য বলা হচ্ছে। সুতরাং আমি মনে করবো যে সবাই আপনারা জিনিসটাকে মেনে চলবেন, কারণ সচেতনতাটাই কিন্তু আসল আগে। আমি এখানে কিন্তু পারভেজ আপনি বলেছেন যে একটা যে সচেতনতাটা নাকি আইন প্রয়োগটা কোনটা বেশি, কিন্তু দেখেন আইন প্রয়োগটা কেন করা হচ্ছে, সে এই জন্যই তো মানুষের ভালোর জন্যই তো করা হচ্ছে। সো এখন যদি কেউ না মানে, তখন তো আসলে আইন ছাড়া কোনো গতি নাই। মানুষকে বোঝানোর পর যদি আর কোনো উপায় না থাকে, তখন তো যেমন লকডাউনে বলা হয়েছে আপনারা বাসায় থাকেন, মানুষ বের হয়ে গিয়েছে, তো এরকম করলে তো হবে না। এখন বলা হচ্ছে ঠিক আছে বের হয়েছেন, আপনারা একটা মিনিমাম একটা প্রিকশন মেনটেন করে চলেন। এখন সেটাও যদি আপনারা না মানেন, তাহলে আসলে সরকারের তাহলে আর কি করণীয়? সরকারের তাহলে আর কিছু করণীয় থাকবে না। আমি একটা জায়গায় খাচ্ছি,
আমি আমি এই মুহূর্তে একটা জায়গায় একটা হোটেলে গেলাম, একটা হোটেলে গিয়ে আমি বসে পড়লাম, একটা টেবিলে আমি বসলাম, তারপরে টেবিলে, তারপরে টেবিলে, তারপরে টেবিলে, এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষ। আপনি কি বলতে পারবেন একজন মানুষ এখানে, আপনি এটা তো কনফার্ম বলতে পারবেন না যে এখানে কারো করোনা নাই। একজনের যদি থাকে সবাই তো আলটিমেটলি স্প্রেড আউট হয়ে যাবে। কোশ্চেন এখান থেকে আসে যে আমরা করোনা হলে কি মানুষ মারা যায়, করোনা হলে কি আরেকবার হবে, ওই যে এই জন্যই আমি আসলে কথাটা বলা যে একবার করোনা হলেও কিন্তু আবার করোনা হতে পারে। আরেকটা ব্যাপার আপনার মাধ্যমে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে করোনাকালীন সময়ে আমার হয়তো কোনো সমস্যা হয় নাই, তেমন একটা কোনো প্রবলেম হয় নাই। কিছুটা হয়তো একটু কাপিং ছিল, একটু হয়তো নাক বন্ধ ছিল, নাকে হয়তো আমার গন্ধ ছিল না, মুখে আমার স্বাদ ছিল না, এই ধরনের কিছু কমপ্লিকেশন ছিল। দেন আমি কোভিড নেগেটিভ হয়ে গেছি। খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইসিস এখন এই মুহূর্তে তৈরি হচ্ছে, আমরা এটা পাচ্ছি পোস্ট কোভিড সিমটম। অনেকেই এই সমস্যা, এটা কি, এটা হচ্ছে করোনা পরবর্তীতে অনেকের অনেক ধরনের কমপ্লিকেশন হচ্ছে শুধুমাত্র এই করোনার জন্য। অর্থাৎ কোভিড ভাইরাসটা যখন আমাদের শরীরে আসার পরে একটা সময় সে মারা যায়, এরাডিকেশন হয়, বাট সে কিন্তু কিছু প্রভাব শরীরে ফেলে যায়। শরীর যদি সেটা নিয়ে নিতে পারে হয়তো সে আর কোনো প্রবলেম হবে না, শরীর যদি সেটা ঠিক মতো নিতে না পারে সে নেগেটিভ হলেও কিন্তু পরবর্তীতে তার মধ্যে বেশ কিছু সিমটম কিন্তু অ্যারাইজ হবে, যেটাকে আমরা এখন বলি পোস্ট কোভিড সিমটম। সো কেউ বলতে পারবেন না যে আমার করোনা হয়ে গেছে আমি খুব ভালো হয়ে গেছি, এটা কিন্তু বলার কোনো উপায় নাই। সুতরাং এই জন্যই আমি বলবো যে আপনার নিজের সচেতনতাটা হচ্ছে আপনার আগে, এবং আপনি নিজেই সচেতন হন। আমার বলা দরকার নাই যে ভাই আপনি সচেতন হন বা বোন আপনি সচেতন হন, আমি আমার নিজেকেই যদি আমি সচেতন করি তাহলে কিন্তু সচেতনতা তৈরি হয়ে যায়, আর কিছু করা লাগে না, আমার কাউকে বলা দরকার নেই, আমি নিজে থেকে নিজে শুরু করবো। জি, ডেফিনেটলি অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন। আশা রাখি যারা দর্শক দেখছেন তারা ডক্টর শহীদুল ইসলামের এই বিশ্লেষণগুলি ভালোভাবে বুঝবেন এবং মানবেন, এবং আমরা চাই যে আপনাদের প্রত্যেকের জীবনই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। এই অবস্থায় ডক্টর শহীদুল ইসলামের কাছে একটু ভিন্ন রকমের একটি কোশ্চেন রাখতে চাচ্ছি। ডাক্তারি পেশায় যে সমস্ত শিক্ষার্থী আসতে চায় তাদের মানসিকতা কোন ধরনের নৈতিকতা নিয়ে আসা উচিত বলে আপনি মনে করেন? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে আমিও যখন ডাক্তারি পেশায় এসেছি, পেশায় আসার আগে আমার মধ্যেও একটা অনেক কিছুই কাজ করতো এবং এখনো সেটা করে। আমাদের মধ্যে অনেকেই, আমরা আসলে সবাই কিন্তু প্রথম থেকেই শুরু করি যে হ্যাঁ আমরা এই মানব সেবা করবো, এবং পরবর্তীতে আমরা যখন প্রফেশনে আসি সেখানে হয়তো আমরা এটা আসলে এক্সেপশন, কখনো গ্রেট এক্সাম্পল হতে পারে না। সো হয়তো গুটি কয়েক হয়তো এই জিনিসটা থেকে একটু বের হয়ে আসে, পরবর্তীতে হয়তো আবার ঠিক হয়ে যায়। সুতরাং আমি এক্সেপশনকে আমি গ্রেট এক্সাম্পল ধরবো না। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে একটা সিনারিও বলি। একটা মানুষ, একটা লোক প্রচন্ড রকমের পেট ব্যথা নিয়ে আপনার কাছে আসলো, তার ছেলে আপনার কাছে নিয়ে আসলো। এখন ছেলেটা ধরেন 14-15 বছর বয়সের একটা ছেলে, তার বাবা 40 বা 45 বছর বয়সে তার বাবা নিয়ে আসলো। নিয়ে আসার পরে তখন বললো যে এরকম এরকম অবস্থা, তার বাবা প্রচন্ড রকমের কষ্ট পাচ্ছে। ওই সময়ে আপনি তাকে পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখে আপনি বুঝতে পারলেন যে তার অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হয়েছে, অর্থাৎ যে কোনো সময় তার অ্যাপেন্ডিক্সটা বাস্ট হতে পারে। সো দ্যাট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি এই অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলতে হবে, এবং আমি যেহেতু একজন জিপি আমি তো আর কাটবো না, আমি তখন রেফার করব একজন সার্জনের কাছে। সার্জনের কাছে যখন আমি রেফার করার সময় আমি তাকে কিছু মেডিকেশন দিয়ে আমি সার্জনের কাছে পাঠিয়ে দিলাম, এবং সার্জন তখন জাস্ট একটা দুটো উনি হয়তো ইনভেস্টিগেশন করবে, করে উনি ওনার ক্লিনিক্যাল উনিও যদি মনে করেন যে হ্যাঁ এটা অ্যাপেন্ডিসাইটিস, তখন উনি এটা কেটে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর আপনি আপনার কাছে ওই পেশেন্টটা মাসখানেক পরে আসলো, এসে আপনাকে বললো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যদি তখন আমাকে না পাঠাতেন অপারেশন যে করে যে সার্জারি স্যার বলেছে যে অপারেশনটা না করলে নাকি যে কোনো সময় বাস্ট হয়ে গেলে তখন পুরো পেটই কাটা লাগতো, স্যার আপনাকে অনেক ধন্যবাদ, তখন যদি আপনি আমাকে এই ইয়েটা না দিতেন, উপদেশটা না দিতেন, বা এই কাজটা যদি না করতেন, না বুঝাই বলতেন, তাহলে হয়তো আমি যেতাম না, তা আপনাকে অনেক ধন্যবাদ। এই যে লোকটা যখন কথাটা বললো, তার যে একটা হাসি মাখা মুখ, আমি মনে করি এর চাইতে আসলে বেশি পাওয়া আপনি 500, 1000, 2000, 3000, 5000 টাকা দিয়ে আপনি ভিজিট হয়তো পাবেন, বাট এই যে তার ভেতর থেকে যে তার আপনার প্রতি একটা মমত্ববোধ,
আপনার প্রতি যে তার একটা মানে একটা মানে কি বলবো এটাকে, মানে একটা কৃতজ্ঞতা প্রকাশ, এটা আপনি আসলে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েও কিন্তু আপনি চাইলেও আপনি কিন্তু পারবেন না। এবং এই ব্যাপারটা আসতে হবে আপনার ভেতর থেকে। সুতরাং আপনি যদি মনে করেন যে আমি সৃষ্টির সেরা জীব মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষকে বলা হয়, সেই মানুষের সেবা করার জন্য আমি এই পেশায় আসতে চাই, প্লিজ আপনারা ওয়েলকাম আপনাদের জন্য। এর চাইতে ভালো এবং এর চাইতে মহৎ পেশা আপনারা আর খুঁজে পাবেন না, এবং মানুষের এত কাছাকাছি যাওয়ার আর কোনো উপায় নাই চিকিৎসক পেশা ছাড়া। অনেক সুন্দর বলেছেন, যেটা আপনার কাছ থেকে যেটা বোঝা যাচ্ছে যে ডক্টরি পেশাই হচ্ছে মানবতার কল্যাণে নিজেকে সঁপে দেওয়া। এবং এখানে আপনি একটি খুব সুন্দর কথা বলেছেন যে মানুষের এত কাছাকাছি যাওয়ার মতো সুযোগ বোধহয় আর নাই। অত্যন্ত সুন্দর একটি কথা আপনি বলেছেন। এক্ষেত্রে আরেকটি কোশ্চেন আপনার কাছে রাখতে যাচ্ছি যে বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে পাবলিক মেডিকেল কলেজের পাশাপাশি অলমোস্ট 68 প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে। এগুলির শিক্ষা গুণগত মান কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা উচিত বলে আপনি মনে করেন? এক্ষেত্রে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিতে পারে? আমি যদি প্রথমে, এখানে দুটো পার্ট থাকে, প্রাইভেট মেডিকেল কলেজ আর আপনি যদি পাবলিক মেডিকেল কলেজের কথা বলেন, আমি যদি টোটাল ব্যাপারটাকে আমি যদি দুটো পার্ট করি তাহলে আমার জন্য একটু ইজি হয়। সেটা হচ্ছে যে একটা হচ্ছে একাডেমিক পার্ট আর একটা হচ্ছে ক্লিনিক্যাল পার্ট। একাডেমিক পার্টের কথাটা আমি বলবো যে একাডেমিক পার্ট প্রাইভেট মেডিকেল কলেজে যেরকম হয়, গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেমন হয়, আমি এক্ষেত্রে একটু বলবো যে মেডিকেলের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সাইড থেকে মেডিকেলের ব্যাপারটা একটু আলাদা। ঢাকা অথবা ঢাকা বিভাগের মধ্যে যত প্রাইভেট মেডিকেল কলেজ এবং পাবলিক মেডিকেল কলেজ আছে তারা সবাই কিন্তু ইউনিভার্সিটি অফ ঢাকার আন্ডারে। আমাকে কিন্তু সাপোজ এ মেডিকেল কলেজ অথবা বি মেডিকেল কলেজের কোনো এখতিয়ার নাই আমাকে সার্টিফিকেট দেওয়ার, এখতিয়ার একমাত্র রয়েছে ঢাকা ইউনিভার্সিটির। ঠিক তেমনি রাজশাহী বিভাগের জন্য রাজশাহী ইউনিভার্সিটি, সিলেটের জন্য শাহজালাল ইউনিভার্সিটি, চিটাগাং এর জন্য চিটাগাং ইউনিভার্সিটি, এরকম প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা ভাবে করা আছে ওই ইউনিভার্সিটির এখতিয়ার ইয়ে করার, সার্টিফিকেট দেওয়ার। এবং পরীক্ষা পদ্ধতিটাও কিন্তু হয় সেন্ট্রাল, পরীক্ষা পদ্ধতিটাও হয় সেন্ট্রাল। একই দিনে একই সময়ে একই প্রশ্নে কিন্তু রিটেন পরীক্ষা হয়, একই ভাবে আপনার অসপি একটা প্র্যাকটিক্যাল একটা স্ট্রাকচারাল ওরাল স্ট্রাকচারাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হয়, এটাও কিন্তু একই দিনে একই সময়ে একই প্রশ্নে হয়। এই পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই। থার্ড ওয়ান হচ্ছে ভাইভা, যেটা মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। ভাইভাতে পাস করাটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এবং এই ভাইভাটাও কিন্তু আমি আমার ইচ্ছা মতো কোনো মেডিকেল কলেজ কিন্তু চুজ করতে পারে না। এটাও কিন্তু ইউনিভার্সিটি এ মেডিকেলের ইউনিভার্সিটি সি মেডিকেলে পাঠায়, ডি মেডিকেলের টিচার ই মেডিকেলে পাঠায়, এইভাবে। সো এই ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইজনের মার্কস আলটিমেটলি 60% না হলে কিন্তু পাস করার কোনো উপায় নাই। এবং এখানে একটা মানদণ্ড আছে 60%। যে কোনো দেশে আমরা যদি বাইরের কোনো কান্ট্রিতে স্কলারশিপ নিতে চাই সেখানে কিন্তু আমাদের 60% অর অ্যাবাভ নাম্বার লাগে। এবং সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের কারিকুলামে মেডিকেলের কারিকুলামে 60 হচ্ছে পাস মার্ক। সো এটা কিন্তু ডেফিনেটলি খুব কঠিন একটা ব্যাপার, এবং 60% মানদণ্ড যেহেতু দেওয়া হয়ে গেছে, সুতরাং এই ক্ষেত্রে আপনার ইন্টারনাল এক্সটার্নাল দুইজনেরই আছে। সো এই একাডেমিক ব্যাপারে আমার আসলে কোনো ধরনের সন্দেহ নেই যে প্রাইভেট অথবা পাবলিক মেডিকেলের। আমি এখন আসবো 2 নম্বর ক্লিনিক্যালের কথাটা। ক্লিনিক্যালের ব্যাপারটাই হচ্ছে আমি যদি এখন নর্মালি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের কথা যদি চিন্তা করি, যেখানে প্রতিদিন না হলেও মিনিমাম 10,000 আউটডোরে পেশেন্ট আসে, 10,000। সেখানে আমি যদি একটা প্রাইভেট মেডিকেল কলেজের কথা বলি, সেখানে হয়তো প্রতিদিন 100 আসে, আউটডোরে আসে। হয়তো এই ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয়, 500 বা 1000 বা 2000 এরকম হয় যখন তারা প্রি ক্যাম্পিং করে তখন। কিন্তু নর্মাল সময় যদি আমি বলি হয়তো 100, 150, 200 না হয় 500ই, 10,000 আর 500, ইটস আ হিউজ ডিফারেন্স। সো আপনি যত বেশি পেশেন্ট পাবেন, তত বেশি আপনার যিনি রেজিস্ট্রার থাকবেন, আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থাকবেন, আপনার যিনি আপনার সুপারভাইজার থাকবেন, তারা কিন্তু তত বেশি পেশেন্ট দেখছেন, তত বেশি পেশেন্ট সম্পর্কে আপনাকে বলছেন, এবং তত বেশি আপনি নিজেও একজন শিক্ষানবিশ হিসেবে তত বেশি আপনি দেখছেন, এবং তত বেশি আপনি আপনার জ্ঞানটা লাভ করতে পারবেন। এটাই স্বাভাবিক। সুতরাং এই ক্লিনিক্যালের ব্যাপারটাতে আমার একটু কথা আছে যে ক্লিনিক্যালটাকে যদি আরেকটু বাড়ানো সম্ভব হয়, মানে হচ্ছে যে প্রাইভেটে ভর্তি হওয়াটা একটু ব্যয়সাপেক্ষ,
এই ব্যয় সাপেক্ষ ব্যাপারটা অনেক মেডিকেল কলেজে কিন্তু এটা করেছে যে একটা অংশ কিন্তু ফ্রি ফ্রি করে রাখা হয়েছে। তো এই ফিটাকে যদি আরেকটু বাড়িয়ে রাখা যায় তাহলে হয়তো পেশেন্টের ফ্রিকোয়েন্সিটা একটু বেশি আসবে, আর পেশেন্টের ফ্রিকোয়েন্সিটা বেশি আসলে তখন হয়তো তারাও কিন্তু বেশি বেশি পেশেন্ট দেখার সুযোগ পাবে। এবং অনেক আমরা পোস্ট গ্রাজুয়েশনের কথা যদি বলি, এখন পাবলিকে যেমন চান্স পাচ্ছে, প্রাইভেট থেকে কিন্তু কম চান্স পাচ্ছে না, প্রাইভেট থেকে অনেক চান্স পাচ্ছে। এবং আলটিমেটলি পোস্ট গ্রাজুয়েশনে যখন যেতে হয় তখন কিন্তু আর এই বিভেদ গুলো থাকছে না যে কে পাবলিক থেকে আসলো আর কে প্রাইভেট থেকে আসলো, সুতরাং তখন এই জিনিস হয়ে যাচ্ছে। সো আমি মনে করি যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে যদি সম্ভব হয় ক্লিনিক্যাল লেভেলটাকে যদি আরেকটু বাড়ানো সম্ভব হয় তখন কিন্তু এটা বাড়ানোটাই বেটার। এবং যারা সাধারণত আসলে প্রাইভেট থেকে বের হয় তারা কিন্তু পরবর্তীতে কি করে, তারা নিজেরাও বোঝে যে হয়তো আমার একটু ল্যাকিংস আছে, এই ল্যাকিংসটাকে আমার ঠিক করে নেওয়া উচিত। তখন তারা করে কি পট করে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করে নেয়, 6 মাসের অথবা 1 বছরে বা 3 মাসে এরকম কিন্তু ট্রেনিং করে নেয়। যখন ট্রেনিং করতে যায় তখন কিন্তু সে একটা স্পেশালিটি চিন্তা করে যায়। কেউ হয়তো পেডিয়াট্রিক্সে যাচ্ছে, কেউ হয়তো ইয়েতে কি বলবো এটাকে কার্ডিওভাস্কুলার ডিজিজে যাচ্ছে, কেউ হয়তো এন্ডোক্রাইনে যাচ্ছে, কেউ মেডিসিন, কেউ সার্জারি, কেউ গাইনি, এরকম বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবং যে যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু আলটিমেটলি সে তখন কিন্তু অনেক বেশি ফোকাসড, কারণ ট্রেনিংটা করানোই হয় কিন্তু আলটিমেটলি সাধারণত সরকারি হাসপাতালগুলোতে। এবং ওখানে গিয়ে তখন সে অনেক বেশি ফোকাস হয়ে যাচ্ছে। এবং হিসাবে এটা আরো বেশি ভালো হচ্ছে যে যেহেতু সে একটা লাইন করে নিয়েছে যে আমি এই লাইনটাতেই থাকতে চাই, তখন দেখা যাচ্ছে যে সে অনেক বেশি ফোকাস হয়ে গেল, ফোকাস হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে কিন্তু সে তার ক্লিনিক্যাল নলেজটা কিন্তু অনেক বেশি গ্যাদার হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমার আসলে বাংলাদেশ সরকার বা যারা এই এই সম্পর্কিত যারা জড়িত আছে তাদেরকে একটা কথাই বলা থাকবে যে সম্ভবে আপনারা আপনাদের আসলে কোনো মানে কোনো কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার কিছু নাই। যদি সম্ভব হয় তাহলে যেন প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে বলা হয় যাতে তাদের ফ্রি বেডের সংখ্যা আরেকটু বাড়িয়ে দেওয়া যায়, যেন পেশেন্টের ফ্রিকোয়েন্সি গুলো আসে। আউটডোরে পেশেন্টের ক্ষেত্রে যেন ফিসটা একটু কম রাখা হয়, নামমাত্র মূল্যে রাখা হয়, যেন আউটডোরে বেশি বেশি পেশেন্ট মুভ করতে পারে। খুব সুন্দর বিশ্লেষণ করেছেন আপনি। এইভাবে যদি আসলে আউটডোরের যদি ফিটা যদি কমিয়ে যায় তাহলে আশা রাখি যে আমাদের দেশের অনেক মানুষ আসলে চিকিৎসার সুযোগ পেয়ে যাবে বা ডাক্তার দেখানোর সুযোগ পেয়ে যাবে। ঠিক আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে আরেকটি অ্যান্সারের প্রেক্ষিতে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে অ্যাকর্ডিং টু দ্য নিউজ আর্টিকেল একজন করোনা আক্রান্ত রোগী 14 দিন মানসম্মত প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করতে অলমোস্ট 4 লক্ষ টাকা লাগে, যেখানে 30 মিনিট অক্সিজেন সাপোর্ট চার্জ প্রায় 90,000 টাকা। অন্যথায় দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট হাসপাতালগুলিতে ট্রিটমেন্ট খরচ সম্পূর্ণ ফ্রি। আপনি এই ডিসক্রিমিনেশনকে কিভাবে ব্যাখ্যা করতে চান? এই ক্ষেত্রে আসলে ব্যাখ্যা করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের আমরা অনেকেই এই কথাগুলো বলি যারা সাধারণত আমাদের প্রাইভেট মানে কি বলবো এটাকে, যে গভর্নমেন্টে যাওয়ার মানে সরি প্রাইভেটে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আমার আছে। এবং আমি গভর্নমেন্টকে এড়িয়ে গিয়েছি যে গভর্নমেন্টে যাবো না, ভাল লাগে না। হ্যাঁ, আমি নিজে এড়িয়ে গিয়ে আমি প্রাইভেটে গিয়েছি এবং প্রাইভেট থেকে এই ধরনের একটা অবস্থা শোনার পরে বা অবস্থা আমি পড়ার পরে হ্যাঁ পরবর্তীতে আমি জিনিসটা ফ্ল্যাশ করেছি। আমার কথা হচ্ছে আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তারা কি আগে প্রাইভেট গভর্নমেন্টে গিয়েছিলেন বা গভর্নমেন্টে গিয়ে চেষ্টা করেছিলেন যে ভর্তি হওয়ার জন্য? এটা হচ্ছে আমার ফার্স্ট কথা। কেন বললাম? কারণ হচ্ছে যে আমি একেবারে আমার নিজের লাইফে ঘটে যাবো। আমার একদম ব্লাড রিলেটিভ, উনি যখন কোভিড আক্রান্ত হলেন, আমি যখন দেখলাম যে উনি কোভিড আক্রান্ত হয়েছেন, তখন আমি ওনাকে একটা বিশেষায়িত একটা হাসপাতাল, আমি নামটা বলেই দিচ্ছি যে কোয়েত মেট্রি আমি হাসপাতালে আমি নিয়ে যাই। এবং কোয়েত মেট্রি হাসপাতালে ওখানে নেওয়ার পরে তাকে আমি ওখানে ভর্তি করাই এবং ভর্তি করানোর পরে ওখানে উনি যখন ভর্তি করাতে যাই তখন আমি আমার মনে হয় 50 টাকার মতো আমাকে ফিস দিতে হয়েছিল। এরপরে উনি প্রায় 16 দিন ওখানে থেকেছেন। এর মধ্যে কিন্তু ওনার কিন্তু আর অন্য কোনো টাকা খরচ হয় নাই। জাস্ট একটা মেডিসিন ওনাদের এখানে ছিল না, সেই মেডিসিনটা আমি বাইরে থেকে দিয়েছি। বাদ বাকি যত মেডিসিন ছিল সব মেডিসিন কিন্তু উনি ওখান থেকে পেয়েছেন। এই সেবাটা যদি উনি প্রাইভেট থেকে নিতেন তাহলে আমি অন্তত বলতে পারি, যদি প্রাইভেট মোটামুটি মানের একটা প্রাইভেট হসপিটাল থেকে নিতে চাইতেন তাহলে মিনিমাম ওনার 1.5 থেকে 2 লাখ টাকার একটা বিল চলে আসতো। তাহলে আমার কথা হচ্ছে যে আমরা যারা এই কথাগুলো বলছি তারা কি আগে আমরা গভর্নমেন্টে গিয়ে ট্রাই করে দেখেছি? এটা কিন্তু আমার প্রথম প্রশ্ন।
সুতরাং আমি মনে করি আপনারা গভর্নমেন্ট হাসপাতালগুলো, ডেডিকেটেড হাসপাতালগুলো, গভর্নমেন্ট অনেকগুলো ডেডিকেটেড হসপিটাল করেছে, কিন্তু আসলে আপনাদের জন্যই, আমাদের মানুষের জন্যই, তাই না, আমাদের জনগণের জন্যই তো ডেডিকেটেড হসপিটাল গুলো করা। এবং আমি শুধুমাত্র ঢাকা শহরের কথা বলবো না, আমি কয়েকদিন আগে আমি ভিজিটের কারণে আমি কক্সবাজার গিয়েছিলাম। তখন কক্সবাজারের অনেকগুলো জায়গা আমাকে মুভমেন্ট করতে হয়েছে। তখন আমি ওখান থেকে যাওয়ার সময় আমার মনে আছে এখনো রামুতে যাওয়ার সময় আমি একটা দেখলাম যে রামুতে ওখানে একটা হসপিটাল, ওখানে একদম লিখাই আছে করোনা ডেডিকেটেড হসপিটাল, এবং একেবারেই ফাঁকা, একেবারেই ফাঁকা। এরকম গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা জেলা শহরে 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 কিন্তু ডেডিকেটেড হসপিটাল করে দিয়েছে। সুতরাং ডেডিকেটেড হসপিটাল যদি থাকে তাহলে আমরা কেন সেখানে যাব না? আমাদের ওখানে যাওয়া উচিত। তারপরে আমরা এই ধরনের মানে আমাদের মন্তব্যগুলো করা উচিত যে 30 মিনিটে বা 90,000 টাকা হোয়াটএভার একটা বিল এসেছে। তো বিল এসেছে, সেটা প্রাইভেটে এসেছে, প্রাইভেটের কথা আমি আসলে বলবো না। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে সম্ভব হলে আগে আপনারা গভর্নমেন্ট হাসপাতালে যান। যদি গভর্নমেন্ট হাসপাতাল কোনো কারণে অপারগ হয় অথবা কোনো কারণে সেই ফ্যাসিলিটিস দিতে না পারে, তারপরে হয়তো আপনারা অন্য চিন্তা করে দেখতে পারেন। আর প্রাইভেট হাসপাতালের ক্ষেত্রে আমি বলবো যে এই ক্ষেত্রে যে বিলের ব্যাপারটা, সেই বিলের ব্যাপারটা এখন অনেকটাই, আমি যতটুকু শুনেছি, সেটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। তারপরেও আমি বলবো যে যারা স্টেক হোল্ডার আছেন, যারা এই হসপিটাল বিভাগ বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যারা এখানে ওয়াকিবহাল, ওনাদেরকে বলবো যে আপনারা প্লিজ এই জিনিসগুলো যেন আমাদের জনসাধারণের যেন আয়ত্তের মধ্যে থাকে, আমরা এই জিনিসটা যেন আমরা নিজেরা যেন এই জিনিসটা আমরা নিতে পারি, এরকম নেয়ার মতো একটা অবস্থা যেন গভর্নমেন্ট আমাদের জন্য করে দেয়, সেজন্য গভর্নমেন্টের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে। অনেক সুন্দর বলেছেন আপনি। এক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখন আপনার কাছে রাখতে চাচ্ছি যে একজন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে না গিয়ে কি বাসায় বসে COVID-19 এর ট্রিটমেন্ট নিতে পারে? এক্ষেত্রে আইসোলেশন বা কোয়ারেন্টাইন কোন কনসেপ্টটি সাধারণ মানুষ প্রয়োগ করবে আর কিভাবে আক্রান্ত রোগীর সেবা নেবে? আচ্ছা, এটা আসলে এই যে কয়েকদিন আগেও আসলে আমরা আইসোলেশন বা কোয়ারেন্টাইন এই কথাগুলোর সাথে কিন্তু আমরা খুব বেশি পরিচিত ছিলাম না। আমরা আলটিমেটলি করোনার এই সময়টা হওয়ার পর থেকে কিন্তু আমরা এই শব্দগুলো খুব বেশি বেশি শুনছি, যে কোয়ারেন্টাইন, তারপর আইসোলেশন। আসলে কোয়ারেন্টাইন জিনিসটা কি আর আইসোলেশন জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু অনেকেই আমরা এখনো পর্যন্ত মানে গুলিয়ে ফেলি। আসলে মানুষকে বললে ভুল হবে, ইভেন তো আমি নিজেও গুলিয়ে ফেলি যে কোয়ারেন্টাইন যেন কোনটা, আইসোলেশন যেন কোনটা। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা করলেন আপনি যে করোনার পেশেন্ট কি বাসায় ট্রিটমেন্ট নিতে পারে। আমি বলবো করোনার পেশেন্টের 80% উপর পেশেন্ট করোনার বাসায় বসে ট্রিটমেন্ট নেবেন। এবং সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু গভর্নমেন্টের একটা বিশাল একটা ভূমিকা রয়েছে। সেটা হচ্ছে যে একটা মানুষ যখন টেস্ট করাতে যায় তখন কিন্তু তার সেখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো এন্ট্রি দিতে হয়, এবং দেওয়ার পরে যদি কখনো কোভিড পেশেন্টের পজিটিভ আসে, পেশেন্টের পজিটিভ আসার পরে অবশ্যই আমাদের কিন্তু ডিজি হেলথ থেকে তাকে কিন্তু একটা ফলো আপ করা হয়, এবং ডিজি হেলথ থেকে কিন্তু একজন ডাক্তার পেশেন্টের সাথে কথা বলে ফলো আপ করেন। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন বলবো। এবং এটার সাথে সাথে আরেকটা যেটা আমাদের গভর্নমেন্টের থেকে যেটা 333 আর 162-63 এগুলো স্বাস্থ্য বাতায়ন থেকে প্রতি মুহূর্তে কিন্তু ট্রিটমেন্টের জন্য কথা বলা হচ্ছে। এখন আমি বলবো এর বাইরে অনেক ডেডিকেটেড চিকিৎসক রয়েছেন যারা প্রতি মুহূর্তে করোনাকালীন সময়ে তারা সার্ভিস দিয়ে গিয়েছেন এবং এখনো পর্যন্ত তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। যে কোনো মানুষ তারা ওপেন প্ল্যাটফর্মে তাদের নাম্বার তারা শেয়ার করে রেখেছেন, তাদের ফেসবুক অবারিত আছে, তাদের মেসেঞ্জার অবারিত আছে, তাদের টেক্সট বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ভাইবার বলেন, যেভাবে পাচ্ছেন হেল্প কিন্তু করে যাচ্ছেন। সুতরাং একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর আমরা এই করোনাকালীন সময়টা যদি কেউ করোনায় এফেক্টেড হয়ে যান তাহলে আমরা সেই চিকিৎসাটা আমরা চালিয়ে নেব। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি কখন বুঝবো যে আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন? যখন আমাদের কিন্তু একটা কথা বারবার বলা হয় যে অক্সিমিটারটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই অক্সিমিটারটা কেনার জন্য বলা হচ্ছে যে অক্সিমিটারটা আপনারা কেনেন। কেউ যদি দেখেন যে অক্সিজেন লেভেল 93 এর নিচে নেমে গেছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি একটু ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে গেছেন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাবেন। আপনার অক্সিজেনের একটা ঘাটতি হতে পারে এবং অক্সিজেন লাগতে পারে, এই জন্য আপনাকে তখন বলা হয় যে যাওয়ার জন্য। এখানেও কিন্তু একটা বিকল্প ছিল যে আপনার অক্সিমিটার নাই, আপনি একটা নর্মাল একটা ব্যায়াম করেন, নাক দিয়ে শ্বাসটা টান দেন, টান দিয়ে তারপরে আপনি ব্রেথটাকে হোল্ড করেন, শ্বাসটাকে হোল্ড করেন।
হোল্ড করে মনে মনে কাউন্ট করেন 1 থেকে 10 পর্যন্ত। যদি আপনি 1 থেকে 10 পর্যন্ত আপনি শ্বাসটাকে ধরে রাখতে পারেন, তার মানে আপনি ভালো আছেন। আর যদি দেখেন যে 1 থেকে 10 পর্যন্ত আপনি গুনতে পারতেছেন না, আপনি যত কম গুনবেন আপনার অবস্থা তত খারাপ, অর্থাৎ আপনার ফুসফুস সেটা নিতে পারছে না, তার মানে আপনি হসপিটালে যেতে পারবেন। এটা হচ্ছে একেবারে ইজি পদ্ধতি। তো এই পদ্ধতিগুলো কিন্তু অলরেডি অনেক বলা হয়েছে। সুতরাং এই ধরনের সমস্যা হলে আমরা হসপিটালে যাবো, আদারওয়াইজ আমরা বাসায় বসে আমরা ট্রিটমেন্ট নেব। আর কোয়ারেন্টাইন আর আইসোলেশন সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি একজন কোভিড পেশেন্ট, আমি পজিটিভ, আমি জানি, আমি চলে যাবো আইসোলেশনে। অর্থাৎ আমি এমন একটা জায়গায় থাকবো যেখানে আমার সবার থেকে আমি আলাদা। আইসোলেশন মানে কি? আইসোলেশন হচ্ছে আইসোলেট করে দেওয়া, তাকে একেবারেই আলাদা করে দেওয়া। আমি আলাদা করে দিলাম। এই আলাদা করে দিয়ে আমি যেটা করব, তার সাথে আমি সব ধরনের তার সাথে যে ক্লোজ কন্ট্যাক্ট গুলো আমরা কি বলবো, প্রিভেন্ট করবো। এটা হচ্ছে আমার প্রথম কাজ, এটা হচ্ছে আইসোলেশনের কাজ। এবং আইসোলেশনে যিনি থাকবেন তার কাজ হচ্ছে কোনোভাবেই যেন তার কন্টাক্টে অন্য কেউ না আসে, এই জিনিসটা তাকে এনশিওর করা। এখন অনেকে দেখা যাচ্ছে যে কন্টাক্টে এসছেন, এখন কন্টাক্ট কেমন কন্টাক্ট? আমার হাতটা তখনই জীবাণু যুক্ত হবে যখন আমার নাক, মুখ অথবা চোখের মাধ্যমে, চোখে আমি ধরেছি, তখনই আমার হাতটা জীবাণু যুক্ত। এই হাতটা দিয়ে যদি আমি অন্য কাউকে ধরি তাহলে কিন্তু সে আমার কন্টাক্টে চলে আসলো। এখন এই হাতটা দিয়ে আমি আমার জামা স্পর্শ করলাম, এখন কেউ এসে আমার বসলো, এখন আমি আমার হাত দিয়ে আমি জামা স্পর্শ করেছিলাম, এই জামার সাথে আরেকজনের জামা লাগলো, তখন কিন্তু সেও কিন্তু কন্টাক্টে চলে আসলো। সুতরাং আমি যদি আমার হাতটাকে আর আমার মুখ, নাকটাকে যদি আমি বন্ধ রাখতে পারি, তাহলে কিন্তু আমি ক্লোজ কন্টাক্টে আসতে পারি। বাট বেটার হচ্ছে আমি আলাদা থাকবো, একেবারেই আলাদা। ক্লোজ কন্টাক্টে আমি আসবো না, আমি আলাদা থাকবো। এটাকে বলা হচ্ছে আইসোলেশন। আর কোয়ারেন্টাইন হচ্ছে, এখন আসলে কোয়ারেন্টাইনটা তেমন একটা নাই, কারণ এখন টেস্টটা অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে, তাই আমরা সবাই করে ফেলি। কোনো কারণে আমি এফেক্টেড হলাম, আমার ওয়াইফ এফেক্টেড হয় নাই। এখন আমি যখন জানলাম যে আমি এফেক্টেড, আমার ওয়াইফ তো 2-1 দিন আমার সাথে ছিল, তার মানে আমার ওয়াইফের মধ্যে কোনো রকমের সাইন সিম্পটম আসে নাই, বাট সে আমার ক্লোজ কন্টাক্টে ছিল। তখন তাকে কোয়ারেন্টাইনে যেতে হবে। কোয়ারেন্টাইনটা কি? তখন তাকেও আলাদাভাবে থাকতে হবে এবং তার নিজেকে দেখতে হবে তার মধ্যে কোনো সমস্যা হয় কিনা। যদি কোনো ধরনের সাইন সিম্পটম অ্যাপিয়ার করে তখন সে টেস্টে চলে যাবে। কিন্তু এখন আসলে আমরা কোয়ারেন্টাইন আর নাই, কোয়ারেন্টাইনে আমরা থাকি না, কারণ হচ্ছে যে এখন টেস্টটা খুব ইজি অ্যাভেলেবেল হয়ে গেছে। যদি কোনো ফ্যামিলি দেখা যায় যে আমি পজিটিভ হয়েছি, তখন হয়তো একদিন পরে আমরা ফ্যামিলির অন্যান্য সবার করে ফেলি, তখন তাদের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কে পজিটিভ কে নেগেটিভ আছে। এই হচ্ছে আইসোলেশন এবং কোয়ারেন্টাইন। সো কোনো পেশেন্ট যদি কোভিডে আক্রান্ত হন, তিনি অবশ্যই আইসোলেশনটা মেনটেন করে চলবেন এবং কোভিডের চিকিৎসা 80% বাসায় নেওয়া সম্ভব। সুতরাং আপনারা প্রাথমিক ট্রিটমেন্টটা একজন বিএমডিসি রেজিস্টার্ড একজন ডাক্তারের কাছ থেকে আপনারা প্রেসক্রিপশন করে নেবেন এবং পরবর্তীতে আপনারা ফলো আপে থাকবেন। আর যদি আপনাদের পরিচিত কেউ না থেকে থাকে, 333 অথবা 16263-তে কল দিলেই কিন্তু আপনি সে সেবাটা পেতে পারেন। অনেক সুন্দর বলেছেন আপনি আইসোলেশন এবং কোয়ারেন্টাইন, কারণ এই বিষয়গুলি নিয়ে আসলে আমাদের মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্ব আছে যে আসলে আমি কি আইসোলেশনে যাব নাকি আমি কোয়ারেন্টাইনে থাকবো। আপনি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা সহকারে এটা বুঝিয়েছেন। আশা রাখি আমাদের যারা দর্শক তারা এই শোটি যারা দেখছেন তারা এই বিষয়গুলি জানবেন এবং পরবর্তীতে যারা দেখবেন তারাও আপনার ইনফরমেশনের মাধ্যমে অনেক উপকৃত হবেন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আপনি যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে অলরেডি অনেক কিছুই বলে ফেলেছি। শেষ একটা কথাই বলবো সবাইকে যে প্রিকশনটাকেই আমাদেরকে নিতে হবে। এই মুহূর্তে আমাদের প্রিকশনটাই আমাদের মানে অবলম্বন, এবং এই প্রিকশনের প্রথম ধাপটাই হচ্ছে মাস্ক। প্লিজ যখনই আপনারা বাসা থেকে বের হবেন, যেখানেই যান না কেন, আপনি বাসা থেকে বের হয়ে একটা দোকানেই জানেন, আপনারা প্লিজ দয়া করে মাস্ক পরিধান করুন। এবং আপনি যখনই সময় পাবেন, যখনই আপনার মনে পড়বে, সাথে সাথে ভালো করে হাতটা সাবান দিয়ে ভালোভাবে হাতটা ভালো করে ধুয়ে নেবেন। এটাই আপনাদের কাছ থেকে কাছে চাওয়া। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা স্যানিটাইজেশন করি, মানে স্যানিটাইজার ইউজ করি। এই স্যানিটাইজার ইউজের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে স্যানিটাইজার ইউজ করার পরই আপনারা কখনোই আগুন বা আগুনের কাছাকাছি যাবেন না, কারণ এখান থেকে কিন্তু অনেক বেশি বার্নের একটা পাওয়া যাচ্ছে, মানে কি বলবো, এভিডেন্স পাওয়া যাচ্ছে, এবং এখানে কিন্তু অনেক ইনসিডেন্স হচ্ছে আপনার বার্নের, এবং শীতকালে কিন্তু বার্ন অনেক বেশি বেড়ে যায়। সুতরাং এই বার্নের ব্যাপারটা থেকে আপনারা প্লিজ একটু খেয়াল রাখবেন যেন স্যানিটাইজারটা দিয়ে আপনারা না যান। এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে সাবান দিয়ে হাত ধুয়ে দেওয়া, হাত ভাবে ধোয়া।
পরিবারের সবাইকে ভালোভাবে যখনই আপনার মনে করবে সবাইকে দেখে আপনি একবার করে হাতটা ধুয়ে দিবেন। আর যখন আপনি বাসা থেকে বাইরে থেকে যখন বাসায় আসবেন তখন তো ডেফিনেটলি আপনার হাতটা আপনি ভালোভাবে ধুয়ে নেবেন, মাস্কটা পরিধান করবেন, এবং আপনার বাসায় আসার পরে আপনার যে পোশাক আশাক ছিল সেই পোশাক আশাক দিয়ে একদম সম্পূর্ণভাবে আপনি ক্লিন করে ফেলবেন এবং সম্পূর্ণ ধোয়া একটি পরিষ্কার কাপড় চোপড় পরবেন, এবং পরবর্তী দিনে যেটা আপনি পরেছিলেন সেটা ভালোভাবে রোদে শুকিয়ে তারপর আবার পরবর্তীতে পরবেন। এই জিনিসটা আপনারা একটু মেনে চলেন, ইনশাল্লাহ আমরা এই করোনা থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবো। আবারও আমরা খুব বুক ভরে আমরা নিঃশ্বাস নিতে পারবো। আমরা আসলেই অনেকটা সময় আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না। এটা আসলে আমাদের জন্য অনেক কঠিন একটা ব্যাপার, অনেক কষ্টের একটা ব্যাপার। আমরা চাই আবার বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য, এবং এই জন্য আপনার আমার সবার সহযোগিতা একান্ত ভাবে কাম্য। আমরা যত বেশি আমরা নিজেরা সচেতন হব, তত তাড়াতাড়ি আমরা কোভিড নামক এই মহামারী থেকে তত বেশি তাড়াতাড়ি আমরা বের হয়ে আসতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। MS পারভেজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জাস্ট শেষ করার আগে আপনার কাছে আর একটি ছোট প্রশ্ন রাখতে চাই আমার ব্যক্তিগত বিষয় থেকে, আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে, যেটা হচ্ছে যে আমরা অনেকে মাস্ক পরিধান করি। আসলে এখন দেখা যাচ্ছে যে অনেক রকম রং বেরঙের মাস্ক পরে আমরা চলাফেরা করি। আসলে এই ক্ষেত্রে কি আপনার মাস্কের ক্ষেত্রে কি আমাদের কোনো তারতম্য বা ভ্যারিয়েশন আছে কিনা, এইটুক যদি আপনি একটু ক্লিয়ার করে বলতেন আমাদেরকে। মানে খুবই খুব 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 গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলেছেন। আসলে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডিজাইন করা বিভিন্ন রকমের মাস্ক আমরা করছি। আমাদের যেটা ইনশিওর করতে হবে, আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি দেখেন, আমি যখন একটা কাপড়ের মাস্ক আমি যখন করছি তখন ওই কাপড়ের মাস্ক অবশ্যই আমাকে 3 লেয়ারের কাপড়ের মাস্ক পেতে হবে। এটা হচ্ছে আমার প্রথম ক্রাইটেরিয়া। এখন আমি আজকে একটা মাস্ক পরলাম, এই মাস্কটাতে কোনো কারণে ধরেন জীবাণু লেগে গিয়েছে। এখন এই জীবাণুটা লেগে গিয়েছে, আমি এটা এনে রাখলাম, পরবর্তী দিনে আমি আবার এটা পরে গেলাম, আমি যখন যেখানে রাখলাম সেখান থেকেও কিন্তু আমার জীবাণুটা স্প্রেড আউট হতে পারে, তাই না? সো এই একটা কাপড়ের মাস্কের দাম হয়তো 150 টাকা, 200 টাকা বা 100 টাকা, হোয়াটএভার হতেই পারে, অনেক 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 ধরনের দামের ডিফারেন্স আছে। আমি যদি একটু কষ্ট করে এই ধরনের আমি যদি একটা সার্জিক্যাল মাস্ক আমি কিনি, আমাদের একটা সার্জিক্যাল মাস্ক কিনতে এখন খরচ পড়ে ম্যাক্সিমাম হয়তো 5 টাকা। তা আমি সার্জিক্যাল মাস্কটা ইউজ যদি করি, আমি সারাদিনে একটা সার্জিক্যাল মাস্ক ইউজ করলাম, যদি কখনো কারো প্রয়োজন হয় দুটো ইউজ করলাম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অন্তত পক্ষে সপ্তাহে কিন্তু আমরা আমি বলতে পারি যেটা সেটা হচ্ছে যে 5 টাকা করেও যদি লাগে তাহলে আমি 150 টাকায় আমি 30 দিন চলতে পারি আমার একটা মাস্কে, 30টা মাস্কে প্রতিদিনের জন্য একটা মাস্ক। তাহলে এটা আমার জন্য বেশি ইফেক্টিভ নাকি কাপড়ের যে মাস্ক, যেটা ময়লা হতেও পারে, যেটা জীবাণু বহন করতে পারে, সেটা বেশি ইফেক্টিভ? এবং আরেকটা কথা হচ্ছে যে কাপড়ের যে মাস্কগুলো আছে সেই কাপড়ের মাস্কগুলোতেও কিন্তু আপনার একটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমরা এটা ইউজ করতে পারবো, নির্দিষ্ট সময় পরে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না। সুতরাং এটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে সম্ভব হলে আপনারা সার্জিক্যাল মাস্কটা ইউজ করেন। যদি কারো পক্ষে মনে হয় যে না আমি সার্জিক্যাল মাস্ক না, আমি ওই ধরনের কাপড়ের মাস্কটা আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই ওয়েলকাম, আপনারা কাপড়ের মাস্কটা ইউজ করেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই মাস্কটা প্রতিদিনেরটা প্রতিদিন পরা যাবে না। আজকে যদি আমি একটা মাস্ক পরি, পরের দিন আমি আরেকটা মাস্ক পরবো এবং এটা আমি ধুতে দিব, পরের দিন প্রখর রোদে আমি এটা শুকিয়ে তার পরের দিন আমি আবার আরেকটা ওই মাস্কটা আমি পরতে পারবো। সুতরাং আমি যদি দুইটা মাস্ক আমি যদি ইউজ করি তাহলে আমি একদিন পর আমি পরতে পারি। তা এই ধরনের ঝামেলাটা না গিয়ে আমি যদি সার্জিক্যাল মাস্কটা ইউজ করি, সেটা কি আমার জন্য বেশি বেটার না? এটা হচ্ছে আমি এটা আপনার প্রশ্নের উত্তরটা দিলাম। সাথে আমি আরেকটা আপনাদেরকে অনুরোধ করব, মাস্ক পরার একটা নিয়ম, আমরা মাস্ক যখন পরবো তখন আমরা মাস্কটা এইভাবে পরবো। আমরা মাস্ক যখন এভাবে পরা থাকি, কোনো কারণে আমার মাস্ক খোলা লাগতে পারে, অনেক কারণ থাকতে পারে। আমরা যেটা করি, কেউ এরকম করি, কেউ এরকম করি, কেউ এরকম, এগুলো কিন্তু মাস্ক খোলার কোনো রুলসে পড়ে না। বরং আপনি যখন এখানে যখন আমার জীবাণু লাগতে পারে কোনো কারণে, আপনি যখন এটা এভাবে টেনে নিয়ে আসছেন, তখন কিন্তু আপনি নিজেই জীবাণুটা মাস্কে লাগালেন এবং পরে আবার আপনি নিজেই কিন্তু এটা আবার আপনি উপরে উঠাই দিলেন। তাহলে আলটিমেটলি কি হলো, নিজেই আপনার নিজের জীবাণুটাকে নিয়ে আসলেন। সুতরাং মাস্ক খুলতে হলে আমার নিয়মটা হচ্ছে প্রপারলি আমি মাস্কটা যেভাবে পরেছিলাম ঠিক সেভাবে আমি আবার আমার মাস্কটা খুলে ফেলবো। এটা মাস্ক খোলার একটা নিয়ম। এখন আমি যখন এই মাস্কটা যখন খুলবো, খোলার পরে আমি মাস্কটাকে কিভাবে রাখবো? আমার তো ভেতরেরটা তো আমার অনেক সেন্সিটিভ, তাই না? আমি কিছুই না,
আমি জাস্ট মাছটাকে, আমি কিন্তু ভেতরে টাচ করবো না, ভেতরে আমার টাচ করা যাবে না, মাছটাকে জাস্ট আমি দুই প্রান্তে ধরে এভাবে টান দিয়ে আমি ভেতরটা আমি সিলগালা করে দেন আমি আমার কাজ করব, বা আমি হয়তো খাচ্ছি, খাওয়ার আগে আমি আমার হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম, খাবার খেলাম, খাওয়ার পরে হাতটা ভালোভাবে ধুয়ে দেন আবার মাছটা যখন নিব, নিয়ে আবারও আমি এটা এভাবে, আমি কিন্তু ভেতরে টাচ করবো না, উপরে টাচ করে আমি জাস্ট আমার যে রাবারটা আছে দুই পাশে যে রাবারটা দিয়ে আমি আবার ইজিলি আমি এটা করে নিলাম। এটা হচ্ছে আমার মাছ খোলা এবং পরার নিয়ম। ভুলেও কিন্তু এরকম 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 এগুলো করবেন না, এগুলো কিন্তু বারবার নিষেধ করা হচ্ছে, এই জিনিসটা কিন্তু করবেন না। আরেকটা ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে এই মাছটা তো আপনি ফেলে দিবেন, রাতে ফেলে দিবেন বা সন্ধ্যা বাসায় যখন আসবেন তখন ফেলে দিবেন। ফেলার ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিসপোজাল করারও একটা নিয়ম আছে। এই ডিসপোজালটা আপনি কিভাবে করবেন, মাছটাকে অবশ্যই সে আগের মতোই বাইরের দিক থেকে আপনি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যদি সম্ভব হয় একটা টিস্যু, যদি সম্ভব না হয় একটা পেপার বা একটা কাগজ দিয়ে এটাকে মুড়িয়ে নেবেন, মুড়িয়ে ঢাকনাযুক্ত কোনো বিনের মধ্যে ফেলবেন। কেন এটা করবেন, আপনি এটা ধরেন কোনো কারণে আপনি এভাবে ফেলে দিলেন, এখান থেকেও কিন্তু জীবাণুটা স্প্রেড আউট হতে পারে। কিন্তু আপনি যদি টিস্যু অথবা আপনি যদি একটা কাগজ দিয়ে মুড়িয়ে আপনি যদি বিনযুক্ত জায়গায় ফেলেন, এটা কিন্তু আর স্প্রেড আউট করার কোনো ওয়ে নাই। পরবর্তীতে বিন যেহেতু আছে, আলটিমেটলি আপনি ঢাকনাটা খুলেই কিন্তু ময়লাটা ফেলে দিবেন। সো এটা হচ্ছে প্রপার ডিসপোজাল করার হচ্ছে নিয়মটা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আপনি আমাদেরকে মাছ পড়া এবং খোলা শেখালেন। আমি নিজেও আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। আসলে অ্যাকচুয়ালি যেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু মাছকে কিন্তু আমাদের পুতনির যেটা আমরা বলি আর কি, আমরা কিন্তু এখানে কিন্তু নামিয়ে ফেলছি এবং আলটিমেটলি আমরা নিজেরাও জানি না যে অ্যাকচুয়ালি আমি কিন্তু আমার নিজের বিপদ কিন্তু বা নিজের ক্ষতি নিজেই ডেকে আনছি। সো আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে এটা উপস্থাপন করলেন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা আইপিআরএস এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অগণিত ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই প্রোগ্রামটিতে এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমাদের সাথে যারা দর্শক ছিলেন দেশের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দর্শক রিলেটেড ছিলেন আমাদের প্রোগ্রামে, তারা আপনাকে দেখেছে এবং তারা আপনাকে জানিয়েছে ধন্যবাদ। কেউ বলেছেন থ্যাঙ্কস, এবং কে বলেছেন অত্যন্ত ধন্যবাদ আপনাকে, আপনি অনেক ইম্পর্টেন্ট কথা বলছেন। এইভাবেই কিন্তু তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তারা আপনার কথা শুনেছেন। আশা রাখি দর্শক আপনারা ডক্টর শহীদুল ইসলামের যে ইম্পর্টেন্ট বিচার বিশ্লেষণ ধরনের কথাবার্তা উনি বলেছেন কোভিড-19 এর এই দ্বিতীয় ঢেউ মোকাবেলায়, আশা রাখি উনার এই ইনফরমেশন গুলি আমাদের কাজে লাগবে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে বিজয়ের বাঁশ আমরা ধারণ করব, বিজয়ের প্রতীক আমরা ধারণ করব, আমাদের বঙ্গবন্ধুর আদর্শ, আমরা আমাদের জাতির পিতার নীতি মেনেই চলবো। তারই সাথে সাথে আমরা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য, যে ওনার যে সাজেশন, ওনার যে নৈপুণ্যতা, এগুলিও আমরা মানবো। কারণ আমরা মানতে হবে একটি কারণেই, ডক্টর শহীদুল ইসলাম একটি কথাই বলেছেন যে আজ হয়তো বা আপনি সংখ্যা দেখছেন, এই প্রত্যেকটি সংখ্যা কিন্তু একটি পরিবারের একটি সদস্য, এবং একটি সংখ্যা মানে হচ্ছে একটি পরিবারের জন্য কান্না। সো কোভিড-19 আমাদের কাছ থেকে যা নিয়ে যাচ্ছে তা হয়তো বা কখনোই ফিরে আসবে না। আসুন আমরা সবাই হাতে হাত রাখি এবং যেটুকু আছে তাকে আমরা রক্ষা করি। আজকের প্রোগ্রাম কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদের সাথে যুক্ত থাকুন আইপিআরএস ফেসবুক পেজে লাইকের মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।